মেজর আফনান সাদিক গুনে গুনে আমার থেকে 12 বছরের বড়। তোমরা ওই বয়স্ক লোকটার সাথে আমার বিয়ে দাও কি করে? মেয়ের মুখে এমন কথা শুনে রান্নাঘর হতে দৌড়ে আসে অর্পিতা বেগম। সাথে সাথে বলে ওঠে, অন্তরা, তুই কি পাগল হয়েছিস? আস্তে কথা বল। কেন? আসতে বলার কি আছে? ওনারা পাশের রুমে আছে, তাড়াতাড়ি শাড়িটা পরে ফেল, আর একটাও কথা বলবি না তুই। অন্তরা এবার বেশ বিরক্ত হয়। মাত্র কোচিং থেকে এসেছে, এখন এইসব। তার মা এই ছেলের কথা অনেকদিন যাবৎ বলছে তাকে, তবে সে তোয়াক্কা করেনি। তবে সত্যি সত্যি যে বাড়ি অব্দি নিয়ে আসবে কে জানতো। মা, আর 2 মাস পর অ্যাডমিশন, আর এখন বিয়ের কথা তোলো কিভাবে তুমি? কেন, সমস্যা কোথায়? আমাদের 7 কপালের ভাগ্য, এত বড় একজন অফিসারের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে তোর কাকি। অন্তরা ভুরু কুঁচকে মায়ের দিকে তাকিয়ে থাকে। যেই কাকি একটা ভালো 3 পিস পেলে আগে নিজের মেয়েকে পরিয়ে তারপর অন্তরাকে দেখতে দেয়, সে কিভাবে এত ভালো ছেলে পেয়ে নিজের ভার্সিটি পড়ুয়া মেয়ের জায়গায় তাকে বিয়ে দিতে চাইছে। অন্তরার ছোট্ট মাথায় তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে নাড়া দিচ্ছে, বারবার বলছে, অন্তরা বেবি, কুছ তো গড়বড় হ্যায়। শোন, ছেলের বাবা বলেছে মেয়ে পছন্দ হলে 1 সপ্তাহের মধ্যে বউ করে নিয়ে যাবে। ছেলের হাতে বেশি ছুটিও নেই, কি? তবে সোনা গয়নার কোনো কিছুরই কমতি হবে না। রাজি হয়ে যা মা আমার। তোর কাকার উপর পড়ে পড়েই তো খাচ্ছি, এবার যদি একটু দায় সারতে পারি। ছেলেটা খুব ভালো। অন্তরার বেশ খারাপ লাগে কথাটা শুনে। সত্যি কথা হয়তো এই জন্যই এত তিতো হয়। তার বাবার চাকরি নেই আজ 3 বছর যাবৎ, তাই পড়ে পড়ে খেতে হচ্ছে চাচার উপর। যৌথ পরিবার। চাচা অন্তরাকে নিজের মেয়ের মতো ভালোবাসলেও কাকি কখনো তা মেনে নিতে পারেননি। হয়তো তার মন একটু জয় করতেই বিয়ে নিয়ে মায়ের এত তাড়াহুড়ো। বাবাও হয়তো ভিতরে তাদের সাথে বসে গল্প করছে। অন্তরা বোঝে এখন আর তর্ক করে লাভ নেই। সেও শাড়ি পরে মায়ের সাথে ভিতরে চলে যায়। বিসমিল্লাহির রহমানির রাহিম। এত জোরে বলল যে সবাই হা করে তাকিয়ে আছে। বোকা বেনে চলে গেল অন্তরা। এটা কি করলো ও? সারা জীবন ফেসবুকে এমন মজার ঘটনা শুনে কত হাসত সবার উপর, আজ নিজেই এই ভুল করে বসলো। অতি আবেগে সালামের জায়গায় বিসমিল্লা। আজ মায়ের খুন্তির বাড়ি একটাও নিচে পড়বে না। না মানে, আসসালামু আলাইকুম। উপস্থিত সবাই অট্টহাসিতে ফেটে পড়ে। লজ্জায় নাক কেটে যাচ্ছে অন্তরার। অন্তরার বাবা মাও বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গিয়েছে। অন্তরার মা বলে ওঠে, আসলে প্রথমবার তো একটু ঘাবড়ে গেছে। না না, সমস্যা নেই, ছোট মানুষ, ওকে এদিকে এনে বসান। পাত্রের বাবা আরিফুল ইসলাম কথাটি বলে উঠলেন। তিনি রিটায়ার্ড আর্মি অফিসার। ছেলের জন্য অন্তরাকে আগে থেকে পছন্দ ছিল তার। একদিন মার্কেটের সামনে দাঁড়িয়ে নিজের গাড়ির জন্য অপেক্ষা করছিল সে। তখনই অন্তরাকে দেখে রাস্তায় কিছু পথশিশুকে খাবার কিনে দিতে। তখনই ঠিক করে ফেলেন এই মিষ্টি মেয়েটাকে বাড়ির বউ করবেন। অবশ্য ঠিকানা বের করে এই অবধি আসতে খুব ঝামেলাও হয়েছে, সে আর এক ব্যাপার। ওকে দাঁড় করিয়ে রেখেছেন কেন আন্টি? বসতে বলুন। আফনানের পাশে বসা সুন্দরী মেয়েটা বলে উঠল। পরে নানান জিজ্ঞাসাবাদে বোঝা গেল মেয়েটির নাম রোদেলা, আফনানের বড় বোন। দুই পরিবারই নানান বিষয়ে কথা বলতে থাকলো। এই পুরো সময়ে অন্তরা একবারও চোখ তুলে তাকিয়ে দেখেনি পাত্রের দিকে। শেষে সবার সবকিছু পছন্দ হলে আফনানের বাবা বলে ওঠেন, তো এবার ছেলে মেয়েকে আলাদা করে কথা বলতে দেওয়া উচিত একটু। অন্তরার মা না করতে যাবে, তখনই অন্তরার বাবা ইশারায় তা করতে মানা করেন। তার বিশ্বাস রাগের মাথায় মেয়ে এমন কিছু করবে না যাতে তার সম্মানহানি হয়। অন্তরাকে তার মা বলল, আফনান বাবাকে নিয়ে ছাদ থেকে ঘুরে আয়। অন্তরা উঠে তাই করল। অন্তরাদের বাড়ির ছাদে তেমন রোদ পড়ে না। বাড়ির ছাদে বড় বড় ফলের গাছ লাগিয়েছে তার মা। অন্তরাও শখ করে ছোট ছোট ফুল গাছ দিয়ে ভরিয়ে ফেলেছে ছাদটাকে। দূর থেকেও সবার তাদের বাড়ির ছাদটা চোখে পড়বে। নীরবতা ভেঙে আফনানি বলে ওঠে, বিয়েটা আমার পক্ষে করা সম্ভব নয়, আপনি বিয়েটা ভেঙে দিন। এই প্রথম পাত্রের কণ্ঠ শুনে তার চেহারার দিকে তাকালো অন্তরা। সাথে সাথে থমকে যায়। লম্বা চওড়া সুটাম দেহের এই পুরুষটির সাথে তার বিয়ে?
পুরুষ মানুষও এত সুন্দর হয় নাকি? সে নিজে শ্যামলা বর্ণের, না ফর্সা না কালো, তবে এই ছেলে একদম ফর্সা, সাথে মুখের চাপদারি আর ওই উঁচু নাকটা যেন তার সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে। এই হ্যান্ডসাম ছেলের সাথে আমার বিয়ে? এর বয়স 30। নিজেকে নিজে প্রশ্ন করে অন্তরা। তবে কোথায় যেন দেখেছে মনে হয়। হঠাৎ মনে পড়ে সে আর্মি ক্যাম্পের পাশের ঘটনা। সাথে সাথে চিল্লিয়ে বলে ওঠে, এই, আপনি সেই আর্মিটা না, ওই যে আমাকে বাঁচিয়েছিলেন? আফনান অন্তরার দিকে তাকায়। মেয়েটার স্মরণশক্তি ভালো, এতদিন মনে রেখেছে। তবে আফনানের চেহারা দেখে অন্তরা কিছু বুঝতে পারছে না। অন্তরা সেই দিনের কথা তার মনে আছে কিনা, বা তার অন্তরাকে এখন দেখে পছন্দ হয়েছে কিনা ইত্যাদি কিছুই বোঝা যাচ্ছে না ওকে দেখে। চোখ মুখ বেশ শক্ত করে রাখা। অন্তরা মনে মনে ভাবে, মানলাম বড় কোনো অফিসার, তবে তার ব্যক্তিত্ব থাকবে তার কাজের ক্ষেত্রে, এখানে কেন? তারপর মনে পড়ল একটু আগে না সে বলল বিয়ে ভাঙতে। অন্তরা জিহ্বায় কামড় দিয়ে ভাবল, না না, এই ছেলে লাখে না কোটিতে এক, একে ছাড়া যাবে না। তবে এমন নিম গাছ মার্কার লোকের সাথে সারা জীবন থাকবে কিভাবে? পরে ভাবল সব দিক দিয়ে তো 100তে 100 পাওয়া যাবে না, একেই লাগবে অন্তরার। অন্তরা হঠাৎ আফনানের শার্টের কাঁধের অংশটা একটু টেনে নিচের কাছে নিয়ে আসলো। আফনান ভুরু কুচকে তাকাতেই অন্তরা ফিসফিসিয়ে বলে ওঠে, আমি বিয়ে ভাঙবো না। আপনার সমস্যা হলে আপনি না করেন। আমি এখন নিচে গিয়ে মাকে বলবো ছেলে 100তে 100, আমি একেই বিয়ে করব। আফনান এবার বেশ বিরক্ত হয়। মেয়েটা নিজেও জানে না সে কত বড় হিংস্র জন্তুদের গুহায় পা বাড়াচ্ছে। তবে এই মেয়েকে বুঝিয়েও লাভ হবে বলে আফনানের মনে হচ্ছে না। এইদিকে অন্তরা খুশি মনে নাচতে নাচতে নিচে যেতে থাকে। কেউ নিজের বিয়েতে এত খুশি হয় এই মেয়েকে না দেখলে আফনান বুঝতো না। একটা হালকা গোলাপি শাড়ি কুচিগুলো ধরে লাফিয়ে লাফিয়ে সিঁড়ি বেয়ে নামছে অন্তরা। লম্বা সিল্কি চুলগুলো বাতাসে উঠছে। আফনান চোখ সরিয়ে নেয়। পিছন পিছন নামতে নামতে নিজেকে বলে, মায়ায় পড়া যাবে না আপনার, নো ওয়ে। পাশের ফুলগাছ হতে দুটো লাল প্রজাপতি পরস্পর খেলা করতে করতে উড়ে গেল। দুপুরে প্রচন্ড গরমে বাস স্ট্যান্ডের রোদে দাঁড়িয়ে আছে রোদেলা। গরমে ঘেমে অবস্থা বেহাল, বারবার ঘড়ির কাঁটার দিকে তাকাচ্ছে। আজ হয়তো অফিসে যেতে দেরি হয়ে যাবে। কপালে ঘামে ভিজে যাওয়া চুলগুলো কানে পিছে গুজে দেয়। শিফট ডিউটির এই এক সমস্যা। যারা দুপুর 2টো থেকে রাত্রে 8টা পর্যন্ত ডিউটি করে তাদেরই জ্যামে আটকানো, বাস না পাওয়া, এইসব সমস্যা ফেস করতে হয়। এক মুহূর্তের জন্য যারা রেগুলার বাসে যাতায়াত করে তাদের জন্য খারাপ লাগছে রোদেলার। পরক্ষণেই মনে পড়ে হাতে সময় নেই, তাই স্ট্যান্ড পার হয়ে অফিসের দিকে হাঁটতে থাকে। আজ ওই গাড়িটা নষ্ট হতে হলো। একা একা বিড়বিড় করতে থাকে রোদেলা। একটা গাড়ি নিয়ে বাকি সবাই গিয়েছে আফনানের বিয়ের মার্কেট করতে, আর একটা নিয়ে রোদেলা রওনা হয়েছিল। তখনই দেখে গাড়ির সমস্যা। না চাইতেও বাসে যেতে হবে আজ। চাকরিটা যেন কোনোভাবেই না যায়। মাত্র কলেজ পাশ করে চাকরি যে পেয়েছে এটাই অনেক। যদিও বাড়ির কেউ চায় না সে এইসব করুক, তাদের তো টাকা পয়সার অভাব নেই। তবে রোদেলার একটাই কথা, সে স্বাবলম্বী হবে। স্ট্যান্ডের কিছুটা দূরে আসতেই একটা বাস পাওয়া গেল। দূর থেকে আসতে দেখে রোদেলা হাত নাড়ালো। যাক, বেশি দেরি হবে। বাস এসে থামলো। রোদেলা উঠে দেখে বাস পুরো ভর্তি। মেয়েদের সিটেও ছেলেরা বসে আছে। তবে এইসব ছেলেদের সাথে কথা বলতে গেলে ফ্যামিলিস্ট ট্যাগ লাগিয়ে দেবে। তাই অযথা কথা না বলে রোদেলা সিট খুঁজতে লাগলো। একদম পিছন হতে 2 সারির সামনেই একটা সিট ফাঁকা আছে, তবে পাশে একটা ছেলে বসা। শ্যামলা গায়ের রং। এই ছেলেটির গায়ে গাঢ় নীল রঙের টি শার্টটা বেশ বাজে দেখাচ্ছে। শ্যামলা হয়ে এই রং পড়েছে এই জন্য নয়, ঘামে একাকার হয়ে আছে। তার উপর আবার আরামসে সিগারেট টানছে। শার্টের কয়েকটা বোতাম খোলা, চুলগুলো বেশ এলোমেলো, বখাটে বখাটে দেখাচ্ছে। রোদেলা পাশে বসবে কিনা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল।
কন্ট্রাক্টর গলার আওয়াজ তাড়াতাড়ি সামনে এগোতে থাকে রোদেলা ছেলেটার পাশে গিয়ে দাঁড়ায়। একটু ভেতরে যান, আমি বসবো। রোদেলার কণ্ঠ পেয়ে উপরে তাকায় ছেলেটা। নাম তার ইয়াসিন। পা থেকে মাথা অব্দি রোদেলাকে দেখে বলে, আপনি ভেতরে যান। ইয়াসিন উঠে বাহিরে আসে। রোদেলার কাছে ছেলেটাকে বেশ অভদ্র মনে হয়। মেয়ে মানুষ দেখেও নিজের সিট ছাড়তে চাইছে না। বিগড়ে যাওয়া মেজাজ নিয়ে জানালার পাশে সিটটায় বসে। সবার এই সিট ভালো লাগলেও তার জানালার পাশে বসতে ভয় হয়। এর কারণও অবশ্যই আছে। ছেলেটাকে এখনো সিগারেট খাবে? মনে মনে ভাবতে থাকে রোদেলা। দেখি যেমন বকাটে মনে হয়, ফেলতে বললে না জানি বাসের ঝাঁকুনির সুযোগে গায়ে হাত দিয়ে বসে। এইসব ছেলেদের বিশ্বাস নেই। মুখের একটা বাজে রিয়াকশন দিয়ে বসে থাকে সে। ইয়াসিন পাশের সিটটায় বসে সাথে সাথে জানালা দিয়ে ঢিল মেরে সিগারেট ফেলে দেয় আর রোদেলার দিকে তাকিয়ে বলে, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার ম্যাম। রোদেলা বেশ অবাক চোখে ইয়াসিনের দিকে তাকায়। ছেলেটা মাইন্ড রিডার নাকি, মনের কথা পড়তে পারে? ইয়াসিন ঠোঁট বাঁকিয়ে হেসে উত্তর দেয়, অবাক হওয়ার কিছু নেই ম্যাম। আপনার চেহারা দেখে বুঝতে পেরেছি আমার সম্পর্কে কি কি ভাবতে পারেন আপনি। রোদেলা বেশ লজ্জায় পড়ে যায় আর বলতে লাগে, না আসলে সমস্যা নেই, আমরা রাস্তার গরিব ছেলে পেলে, আমাদের এইসবের অভ্যাস আছে। রোদেলা কপাল কুঁচকে প্রশ্ন করে। মানে? ইয়াসিন হেসে উত্তর দেয়, মানে আমরা তো গরিব ঘরের যেমন তেমন ছেলে মেয়ে, পোশাক আশাকও তেমন দামি না, গায়ের রং কালো। আমাদের পাশে বসতে আপনাদের মতো ভালো ঘরের মেয়েদের একটু সমস্যা হবেই। আপনি যা ভাবছেন আসলে তা না। সেটাই ম্যাম, সেটাই। আপনি যে সামনে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে ভাবছিলেন তা আমি দেখেছি। ধরুন আমার জায়গায় একটা ফর্সা সুদর্শন ছেলে খুব পরিপাটি হয়ে দামি শার্ট পরে বসে আছে, আপনার কিন্তু পাশে বসতে তেমন সমস্যা হতো না। তখন সিগারেট খেতে দেখলে বা চিৎচে উঠতে না চাওয়া তো তেমন খারাপ ভাবতেন না। এটা আসলে হিউম্যান সাইকোলজির একটা ব্যাপার, আপনার দোষ নেই। রোদেলা চুপ হয়ে যায়। আসলেই কি ছেলেটার কথা সঠিক? হয়তো ঠিকই বলেছে। আজকাল সবাই খুব সহজে মানুষের পোশাক বা বাহ্যিক সৌন্দর্য দেখে সে খারাপ না ভালো তা সিদ্ধান্ত নিয়ে নেয়। রোদেলাও হয়তো তেমনই কিছু করেছে। সে নিজের কৃতকর্মে লজ্জা পেয়ে বলল, সরি বলার কিছু নেই ম্যাম। আমি আপনাকে ভেতরের সিটে বসতে বলেছি কারণ একটু পরে বাসে ভিড় বাড়বে, তখন দাঁড়িয়ে থাকার অজুহাতে অনেকে হয়তো আপনাকে স্পর্শ করত, সেটা মনে হয় ঠিক হতো না, এজন্য। জি ধন্যবাদ, আর বারবার ম্যাম ডাকার প্রয়োজন নেই। আমার নাম রোদেলা। রুলস নাম্বার 1 ফর গার্লস, 2 মিনিটের কথাতেই কাউকে ভালো মনে হলেই নিজের পরিচয় বলতে নেই। রোদেলা আর কিছু বলে না, অন্যদিকে ফিরে বাহিরে দেখতে থাকে। ছেলেটার কথায় তাকে বেশ শিক্ষিত ভালো পরিবারের মনে হয়। রোদেলা ভাবে কি অল্প কথায় রোদেলাকে বাজিমাত করে ফেললো লোকটা। ইন্টেলিজেন্ট। তবে সাথে সাথে খেয়াল হলো ছেলেটা তাকে ম্যাম ডাকার কারণও আছে। ছেলেটার বয়স 27 কি 28 হবে, তার থেকে প্রায় 5 বছরের ছোট। আর তার বয়স। বাসের জানালার কাছে নিজের প্রতিবিম্ব দেখে একটা তাচ্ছিল্যের হাসি হাসল রোদেলা। যত স্মার্ট ভাবে চলাফেরা করুক, চেহারায় হালকা ভাঁজ, চোখের নিচে কালো দাগ, সবকিছুই যেন তার 32 বছরের বয়সে সাক্ষী দিচ্ছে। কথাই আছে, মেয়েরা 20তে বুড়ি। সেই হিসেব করতে গেলে তার এখন অনেক বয়স। এখন হয়তো স্বামী সন্তান নিয়ে তার ঘর করার কথা ছিল, অথচ সে কি করছে? একটা দীর্ঘশ্বাস ফেলে সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে রোদেলা। নিজের জীবনে ঘটে যাওয়া সবকিছু হিসেব মেলাতে থাকে। সবটা এমন না হলেও পারত। এদিকে ইয়াসিন ফোন স্ক্রল করতে করতে চোখটা বাঁকা করে রোদেলার দিকে তাকায়। মেয়েটা যথেষ্ট স্মার্ট ও শালীন, তবে বয়সটা ঠিক ধরা যাচ্ছে না। তার সমবয়সী হতে পারে বা কিছুটা সিনিয়র। 20 বছরের যুবতী তো আর নয়। পর মুহূর্তেই ভাবে, কেয়ারলেস। নিজের কাজে আবার মগ্ন হয়ে পড়ে সে। এদিকে শপিং মলে এসেছে আফনানের পুরো পরিবার। তার বাবা, ফুপু, ফুফাতো ভাই শাইম আর চাচাতো বোন দিয়া। অ্যাডজাস্ট ফ্যামিলি ওদের। সবাই এক বাড়িতেই থাকে। ফুপা মারা যাওয়ার পর ফুপুও ওদের সাথেই থাকে। এখন সবার উদ্দেশ্য বিয়ের মার্কেট। অন্তরাকেও সাথে নিয়ে এসেছে। তার পছন্দেরও তো একটা ব্যাপার আছে। সাথে তার কাকাতো বোনও এসেছে, ফারিয়া নাম।
খুব গায়ে পড়া স্বভাবে, এই জন্য আফরান মুখ আরো গোমরা হয়ে আছে। ভাবতেই অবাক লাগে, তার একটা থ্রেট শুনে বড় বড় সন্ত্রাসীদের অবস্থা খারাপ হয়ে যায়। তার পুরো আর্মি ক্যাম্পে যথেষ্ট সুনাম আছে, সবাই তাকে কত সম্মান করে, অথচ বিয়ের ব্যাপারে তার হাত পা বাঁধা। এইসব শপিং ঝামেলার মধ্যে পড়তে হয়েছে। ওইদিকে কিছুদিন পর কত গুরুত্বপূর্ণ মিশনে তার যেতে হবে, সেই সব নিয়ে আর এক চিন্তা। উফ, সে আর পাচ্ছে না। সবাই যখন সব কাপড় দেখতে ব্যস্ত, সে এইসব ঝামেলা থেকে বেঁচে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। অন্যদিকে তাকিয়ে কিছু একটা ভাবতে থাকে। হঠাৎ মনে হয় পিছে কেউ আছে, আর তখনই শুনতে পায় সে বিখ্যাত লাইন, একি রণ বাজে বাজে ক্ষণ ক্ষণ ছন রণ 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 ছন ছন। তাকিয়ে দেখে অন্তরা সব কয়টা দাঁত বের করে দাঁড়িয়ে আছে। আফনান বিরক্ত মাখা মুখ নিয়ে বলে, এখানে কি? সে কি ধমকি 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 ধমকি, দামা ত্রিমি ত্রিমি, গমকি গমকি। কি সব বলছো? কবিতা। ভাবলাম একা বোর হচ্ছেন, তাই কবিতা শোনাতে আসলাম। ফর গড সেক যাও প্লিজ, কেউ দেখলে ইতস্তত ফিল হবে। আর কবিতা শুনতে চাচ্ছি না, যাও। ওই চোটে চোটে ছোটে লোটে ফোট। আফনান হঠাৎ অন্তরার মুখে এক হাত দিয়ে চেপে ধরে। অন্তরা কিছুই বুঝে ওঠার আগেই অন্য হাত দিয়ে টেনে পাশে এক ড্রেস চেঞ্জিং রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। জায়গাটা খুব ছোট, অল্প সময়ে এত কিছু হওয়ায় অন্তরা কিছুটা স্থির হয়ে গিয়েছে। আফনান ওর সামনে এগোতে থাকে। অন্তরা অবুঝের মতো মুখ করে পিছোতে পিছোতে একদম দেওয়ালের আয়নায় গিয়ে ঠেকে। আফরান এক হাত ওর পকেটে রেখে অন্য হাত আয়নার উপরে রাখে। অনেকটা ঝুঁকে পড়ে অন্তরার উপর। ভয়ে চোখ মুখ বন্ধ করে ফেলে অন্তরা। আফনান তো মোটেও এমন ছেলে না, ভদ্র দায়িত্ববান একজন পুরুষ। কি করতে চাইছে ও? জেনে বুঝে বিষধর সাপ পালতে চাইছো মেয়ে? ছোবল খেয়ে টিকতে পারবে তো? অন্তরা কাঁপা কাঁপা কণ্ঠে বলে, মানে? I can be the most dangerous human you have ever seen. আফনানের কথা শুনে চোখ মেলে তাকায় অন্তরা। কি বোঝাতে চাইছেন উনি? আফনান পকেট থেকে একটা হাত বের করে অন্তরার বাম গালের উপর আলতো করে ছোঁয়ায়। বৃদ্ধ আঙ্গুল ঠোঁটের উপর রাখে কিছুটা নাড়াতে থাকে। এই স্পর্শে অন্তরার ঠোঁটগুলো বারবার কেঁপে উঠছে। অন্তরার কি হলো কে জানে, হঠাৎ ডুগরে কেঁদে উঠল। আফনান এক ঝটকায় ওর থেকে একদম দূরে সরে যায়। সে চেয়েছিল মেয়েটা ভয় পাক, ওকে খারাপ ভেবে বিয়ে ভেঙে দিক, এতেই ওর মঙ্গল। তবে এতটা ভয় পেয়ে কেঁদে উঠবে তা ভাবেনি। তবে আফনান কিছু বলার আগেই অন্তরা বলে ওঠে, ওয়াও, আই লাভ ডার্ক রোম্যান্স। আপনি চাইলে আমাকে ছুরি দিয়ে কেটেও ফেলতে পারেন, আমি কিছু মনে করব না। আফনান ওর কথা শুনে বেয়াক্কেল বেনে যায়। কি করতে চেয়েছিল আর হলোটা কি? মেয়েটা কি পাগল? পুরো পরিকল্পনা ভেস্তে যেতে দেখে রেগে দরজা খুলে বেরিয়ে যেতে নিলেই দেখে ফুফাতো ভাই সায়েম দাঁড়িয়ে। এই ছেলে যা পাজি, না জানি এখন কি বলে। এইদিকে সায়েম উকি মেরে দেখে ভিতরে অন্তরাও আছে। বড় বড় চোখ করে আফনানের দিকে তাকায়। আফনান বিরক্ত মাখা মুখ নিয়ে বলে, কি ডিস্টার্ব করলাম মনে হয়? তুই যা ভাবছিস তেমন কিছু না। হায় হায় গো, আমগো এই বড় গোমরামুখ ভাইরে আমরা করল্লা ভাবছিলাম, এ দেখি মিষ্টি কুমড়ো। আমগো থেকে 2 ধাপ আগাই আছে। বেশি বকছিস কিন্তু। সায়েম কিছু না বলে একটা ভো দৌড় লাগায়। আফনানও একবার অন্তরার দিকে তাকিয়ে সায়েমের পিছে তাড়াতাড়ি যেতে থাকে। না জানি এই ছেলে সবার সামনে কিছু বলে বসে। অন্তরা এইসব দেখে মুচকি হেসে একা একাই বলে ওঠে, আই ক্যান বি দ্য মোস্ট জামাই পাগল গার্ল ইউ হ্যাভ এভার সিন। সারাদিনের ক্লান্তি শেষে রাতে বাসায় ফিরেছে রোদেলা। দেখে ডাইনিং রুমে বসে সবাই বিয়ের কেনাকাটা দেখছে। রোদেলা পাশ কাটিয়ে চলে যেতে নিলে দিয়ার চোখে পড়ে। আপু দেখে যাও, সব কিনে এনেছি আমরা, তুমি তো আসলা না। রোদেলা মলিন হেসে যেই না কাছে যেতে নিল, তখনই এক মাঝ বয়সী মহিলাকে বসে থাকতে দেখে থমকে দাঁড়ালো। আর কত বছর এই মানুষটা তার সাথে ভালো করে কথা বলে না। সম্পর্কে সে রোদেলা আর আফনানের মা। এখন রোদেলা গেলে সে উঠে যাবে। রোদেলা যেতে নিয়েও যায়নি, চুপ করে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল।
উপস্থিত সবাই বিষয়টা দেখে মনমরা হয়ে যায়, তবে কারোর কিছু করার নেই। রুমা বেগমের মুখের উপর কথা বলার সাহস এইবারের কারণ নেই। তাকে এত বুঝিয়ে মা মেয়ের সম্পর্ক ঠিক করা যায়নি। এখন এইভাবে সবাই সব আশায় ছেড়ে দিয়েছে, অথচ এইসবে রোদেলার কোনো দোষই ছিল না। তবে আফনানের বিষয়টা চোখে ঠিকই পড়েছে। নিজের মুঠি শক্ত করে সে একাই বলে ওঠে, ডোন্ট ওয়ারি রোদাপু, তোর সাথে যারা অন্যায় করেছে প্রত্যেককে আমি নিজ হাতে শাস্তি দিব। জাস্ট ওয়েট অ্যান্ড সি। এমন সময় হঠাৎ আননোন নাম্বার থেকে আফনানের ফোনে একটা কল আসে। আফনান কল ধরতে বাড়ির বাহিরে বেরিয়ে হাঁটতে হাঁটতে গ্যারেজের সামনে চলে আসে। কলটা রিসিভ করতেই কেউ বলে ওঠে, কেমন আছেন মেজর আফনান সাদিক? জি, কে বলছেন? ওপাশ থেকে হো হো করে হাসির আওয়াজ শোনা গেল। লোকটা আবার বলে উঠল, এত তাড়াতাড়ি ভুলে গেলে মাই জিনিয়ার জুনিয়র। জুনিয়র শব্দটা শুনেই আফনান বুঝে গেল ফোনের অপর প্রান্তে কে। রাগে তার মুখ চোয়াল সব শক্ত হয়ে উঠল। ফর্সা ঘাড়ের প্রত্যেকটা রগ যেন দেখা যাচ্ছে। সে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করে। কি হলো মিস্টার দেশপ্রেমিক? খুব পুরনো স্মৃতি তাড়া করছে মনে হয়। চুপ, জানোয়ারের বাচ্চা। তোর মতো কুত্তার বাচ্চারা দেশ ও দশের শত্রু। এই দেশের মাটিতে বড় হয়ে তোরা এই দেশেরই ক্ষতি করিস, এ দেশের বোনদের ইজ্জত নিস, আর দেশের মাঝে মাদক ছড়াস। আফনান, তোর রাগ যে দেখানো তোর বাচ্চা গেলের মতোই আছে। শুনলাম বিয়ে করতে যাচ্ছিস। একটু সাবধানে রাখিস তোর বউকে বিয়ের পর, না জানি তোর বোনের মতো। চুপ, একদম চুপ। আর একটা কথা বললে আমি এক্ষুনি তোর আড্ডাখানায় এসে তোকে জানে মেরে মাটিতে পুঁতে ফেলবো। আমাকে আর কত হাসাবি বলতো? পুরনো সব ভুলে গেলি নাকি? তুই ছোট থেকে একটু বেশি দেশের প্রতি টান দেখাস, যার ফলে তোর বউ। রিদওয়ান, আর একটা কথা বললে তোর জিভ আমি ছিঁড়ে ফেলবো। রেদওয়ান হাসতে হাসতে কল কেটে দেয়। আফনান নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে গাড়ির কাচের উপর সজোরে একটা ঘুষি মারে। কাঁচ ভেঙে হাতের নানান জায়গায় ঢুকে যায়। টপ টপ করে রক্তর ফোঁটা বয়ে বয়ে পড়তে থাকে। কোনোভাবে নিজেকে সামলে সবার চোখ ফাঁকি দিয়ে দোতলায় নিজের রুমে চলে যায়। ফোনের গ্যালারি থেকে একজনের ছবি বের করে বলতে থাকে, বলেছিলাম মেয়ে দূরে থাকতে, থাকলে না তো প্রেমের দহনে নিজেও পড়বে, আমাকেও পুড়িয়ে ছাই করে দিবে। আফনান ভাবতে লাগলো, খুব দ্রুত মিশনটার প্রস্তুতি নিয়ে তা সফল করতে হবে। ল্যাপটপটা হাতে নিয়ে দ্রুত হেড অফিসে একটা মেল পাঠালো। সে তার ছুটি আরো 2 দিন কমিয়ে ফেলতে চাইছে। বিয়ের পরদিনই সে ক্যাম্পে ব্যাক করবে। আর যে হাতে উপায় নেই, ওখানে থেকে লোক দিয়ে নজর রাখতে হবে বাড়ির সবার উপর। একসাথে এতজনের জীবন সামলাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে আফনানকে। উজু করে নামাজের পাটি বিছিয়ে বসে পড়ল। রবের কাছে দুর্বলতা প্রকাশ করাই যায়। 2 হাত ওই আল্লাহর পানে মেলে চাইতে লাগলো সবকিছু, যেন তার মনোবল আরো শক্ত হয়। পাপীদের প্রাপ্য শাস্তিটুকু যেন সে দিতে পারে। আজকে সকাল থেকে রূপচর্চায় ব্যস্ত অন্তরা। তার যেন ঈদ ঈদ লাগছে। তার খুশিতে কে কিভাবে তার যায় আসে না। এই 18 বছর বয়সটাই এমন, সবকিছুতেই বেশি আবেগ। অন্তরার মা মেয়ের হঠাৎ রাজি হয়ে যাওয়ায় দেখে প্রথমে খুশি হলেও এখন বেশ লজ্জা পাচ্ছে। মেয়েটা এমন করে লাফাচ্ছে যেন বিয়ে করে জামাই সে নিয়ে আসবে। অন্তরা, থামবি তুই? মায়ের কথায় চোখ থেকে সোশ্যাল স্লাইড দুটো সরায় অন্তরা। অতঃপর মায়ের দিকে বিরক্ত নিয়ে তাকিয়ে বলে উঠল, তুমি তো চাইতে আমি বিয়েতে রাজি হই, এখন আবার কি সমস্যা? তোমার এমন হ্যান্ডসাম ছেলের সাথে বিয়ে দিলে বুঝতা। অর্পিতা বোঝে অন্তরার সাথে কথা বলে লাভ নেই। পরে ভাবতে থাকে, এই বাচ্চা মেয়ে সংসার করতে পারবে তো? তাছাড়া সবকিছু এত তাড়াতাড়ি হচ্ছে যে ও বাড়ির লোক সম্পর্কে তেমন একটা জানাও হয়নি। তবে এতটুকু বিশ্বাস, ছেলেটা খুব ভালো, এই জন্য তো চিন্তাটা বেশি হয়। ভালো মানুষদের শত্রুর অভাব নেই। তাছাড়া যে চাকরি করে তা নিয়ে অনেকেই তো কত কিছু বলে। সেনাবাহিনীর স্ত্রী হতে গেলে নাকি মনোবল শক্ত রাখতে হয়। আচ্ছা,
মেয়েটা বিয়ের পরেও স্বামীর থেকে দূরেই তো থাকবে, সবকিছু সামলাতে পারবে তো। অন্তরা বেগম রান্নার জন্য কিচেনে চলে যায়। কি রে, তোর তো দেখি ভাগ্য খুলে গেল। ফারিয়ার কথা শুনে দরজার দিকে তাকায় অন্তরা। এই মেয়েকে দেখলে কেন জানি তার মেজাজ বিগড়ে যায়। সবকিছুতে অন্তরাকে হিংসে। সবার কাজিনদের মাঝে এমন একজন থাকবেই যে একটু হিংসুটে স্বভাবের। কেন? তোর তো সব কিছুতেই আমার থেকে বেশি আছে, এই একটা জায়গায় না হয় একটু পেলামই। ফারিয়ার যেন কথাটা ভালো লাগলো না। সে অন্তরার পাশে গিয়ে বসলো। তা সব জেনে বিয়ে করতে যাচ্ছিস তো? কি জানবো আজও। তার মানে তুই কিছু বুঝিস না, এখনো বাচ্চাই আছিস। অন্তরা ভুরু কুঁচকে ফারিয়ার দিকে তাকালো। কি বলতে চাইছিস বলতো? তেমন কিছু না, শুধু বললাম দেখিস আবার বিয়ের পরের দিনই তোকে যাতে ফেলে না যায়। আর্মিরা নাকি একটু আনরোমান্টিক টাইপের হয়, দেশের চিন্তায় পরিবারে খেয়াল থাকে না। তুই কয়জন আর্মিকে চিনিস যে এত কথা বলছিস? আর তাছাড়া এটা তো গর্বের বিষয়। এর জন্য পুরুষের বড় বড় সাফল্যের পর তাদের স্ত্রীদেরও সম্মানের চোখে দেখা হয়। তুই বুঝবি না। বেশি ইমোশনাল হয়ে যাচ্ছিস না তুই? হলে হলাম। আচ্ছা, তুই কখনো কারো প্রেমে পড়েছিস না? মানে টাইম পাস তো করেছিস জানি, সত্যিকারের কারোর কথা মনে হয়েছে যাকে নিয়ে পুরোটা জীবন থাকা যায়? না। কেন, তুই একদিনে ওই ছেলের প্রেমে পড়েছিস বুঝি? একদিনে নয় ফিও, আরো কাহিনী আছে। একবার কলেজে পিকনিকে গিয়ে আমি একটা ঝামেলায় জড়িয়েছিলাম, আর তখনই, সেসব পরে বলবো। তবে কি জানিস, তুই যেদিন কারো প্রেমে পড়বি ওই দিন বুঝবি। এসব ফালতু বিষয়ের জন্য আমার কাছে সময় নেই, আমি এখন নিজের ক্যারিয়ার নিয়ে আছি। এতই ক্যারিয়ার নিয়ে থাকলে আপনার গিয়ে পড়ানো ট্রাই করছিলে কেন তখন শপিং মলে? যাই হোক, অভিশাপ, আমি অভিশাপ দিলাম, তুই এক বেকার ছন্ন ছাড়া ছেলের প্রেমে পড়বি। বেশি ম্যাচুরিটি দেখালে এমনই হয়। ফারিয়া ওর কথায় একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। সে মোটেও এমন মেয়ে নয়। সে কোনো বড়লোক হ্যান্ডসাম ছেলেকে বিয়ে করবে। বিকেলে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। আফনান কিছু কাজে বাইরে গিয়েছে, ফিরতে দেরি হয়ে যাচ্ছে। গাড়িতে বসে ড্রাইভ করতে করতে ফিরেছে। এক হাত দিয়ে ড্রাইভ করছে, অন্য হাত দিয়ে একটা মজুর বোতল ধরে আছে। একটু পর পর দুই ঠোঁটের মাঝ দিয়ে একটু করে চুমুক দিচ্ছে। কোকাকোলা বয়কটের পর মজুই সবার ভরসা। তার গাড়িটা বেশ দামি। বটন ক্লিক করতেই উপরের ছাদটা সরে গিয়ে ভাঁজ হয়ে যায়। সন্ধ্যার আগ মুহূর্তে আবহাওয়াটা খুব সুন্দর থাকে। একটা মিষ্টি বাতাস বয়ে বেড়াচ্ছে চারিদিকে। আকাশের রংটা এখন একদম লাল। এইটুকু তো উপভোগ করাই যায়। শরীরে সাদা শার্টটার সামনে দুটো বোতাম খোলা। একটু পরপর যখন বোতলে চুমুক দিচ্ছে, দেখতে বেশ আকর্ষণীয় লাগছে আফনানকে। রাস্তার পাশ দিয়ে অনেকে বসে এই সময় আড্ডা দেয়, ফাস্টফুডের খাবার খায়। আফনানের গাড়ি আর রূপ দেখে যে কোনো মেয়ে একবার হলেও এদিকে তাকাতে বাধ্য। আফনান অবশ্য এইসবে কোনো পাত্তা দেয়নি, শান্তিতে ড্রাইভ করতে থাকে আর ভাবে, কয়েকটা দিন একটু সহ্য করে নিও, আমি কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি সবকিছু ঠিক করে দিব। আমাকে তো ঠিক করতেই হবে। এইদিকে আফনানের বাড়িতে ছোট্ট করে গায়ে হলুদের অনুষ্ঠান করা হয়েছে। একটু আগে ও বাড়িতে তত্ত্বও পাঠানো হয়েছে। সবাই হলুদের অনুষ্ঠানে খুব ব্যস্ত, তবে একজনের মুখে কোনো হাসি নেই। সে হলো চারু। সম্পর্কে সে সায়েমের আপন বোন। তার বিয়ে হয়েছে, একটা ছোট্ট মেয়েও আছে। তার স্বামী প্রবাসী হওয়ায় এই বাড়িতেই এসে আছে। তার বাড়ির এত সব অনুষ্ঠান তার একদম ভালো লাগছে না। নিজের কাজিন আফনানের জন্য তার মনে লুকিয়ে থাকা অনুভূতিকে অনেকদিন যাবৎ সে ধামাচাপা দিয়ে রেখেছে। তার স্বামী নির্ঘাত ভালো মানুষ ছিলেন বলে এতটা ইগনোর করার পরেও দিনের পর দিন সংসার করে গিয়েছে। শেষে আর অবহেলা সইতে না পেরে নিজের গর্ভবতী স্ত্রীকে রেখেই বাহিরের দেশে পাড়ি জমান তিনি। তাদের চারুর কিছু আসে যায় না। এই বাচ্চাটাও তার কাছে একটা মিস্টেক। নিজের সন্তানকেও তেমন একটা ভালোবাসে না সে। কখনো কখনো সাহিত্যের কথাও সত্যি হয়, তবে মেয়েরা মমতাময়ী হয় না। তবে এইসব কিছুই এই বাড়ির কেউ জানে না। দিয়ার শুধু মাঝে মাঝে একটু সন্দেহ হয়, তবে চারু মনের অনুভূতি কাউকে বুঝতে দেয়নি। শুধু দূর থেকে ভালোবেসে গিয়েছে আফনানকে।
সে জানে এটা পাপ, তবে মন কি তা শোনে? এখন আফনানের বিয়েটা তার কাছে কাটা ঘায়ের লবণের ছিটের মতো লাগছে। সব কাজিনরা মিলে নাচ গান করছে, মাইকে একের পর এক গান মাইকে একের পর এক গান বেজে যাচ্ছে। যেভাবে হোক অনুষ্ঠানটা শেষ হলো। পরের দিন বিয়ে বাড়িতে বিয়ের প্রস্তুতি। ফুলের ঘ্রাণে মম করছে পুরো রুমটা। খাটের উপর লাল সাদা ফুলের পাপড়ি দিয়ে খুব সুন্দর করে সাজানো। রুমের লাইট অফ, তবে তাতে কি ছোট ছোট মোমবাতি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। তার আলোয় যেন আরো বেশি আবেদনময়ী লাগছে খাটে বসা তরুণী মেয়েটাকে। অন্তরা চুপিসারে উঠে গিয়ে লাগেজ থেকে ফোনটা বের করে। কি সুন্দর করে সাজিয়েছে আফনানের কাজিনটা এই রুমটাকে। আফনান আসছে না কেন? কত ছবি তোলা বাকি। বিয়েটা চোখের পলকে কত তাড়াতাড়ি হয়ে গেল, তাই না? দুপুরে 3 কবুল বলে আজীবনের জন্য এই লোকটার হয়ে গেছে সে। আজ বিকালে এই বাড়ি আসে অন্তরা। প্রথমে ভেবেছিল সবাই না জানি কেমন হয়, হিন্দি সিরিয়ালের মতো কোনো কুটনি শাশুড়ি যেন না কপালে আসে। তবে সবাই এত ভালো হবে সেটা কল্পনার অনেকটা বাহিরে ছিল। সবাই এতটা ভালো, আর সব কাজিনদের মধ্যে এত ভালো সম্পর্ক বলার বাহিরে। তবে সবচেয়ে ভালো হলো শ্বশুর মশাই। তিনি কত বড় একটা সিক্রেট গোপন রাখছে। অন্তরা আজ সকালেই জানতে পেরেছে সবটা। প্রথমে তার চাচি নিজের মেয়েকেই জোর করে নিতে বলেছিল আশরাফুল ইসলামকে, তবে তিনি তার কথায় অনড় ছিলেন। টাকা লেনদেনেরও ব্যাপার ছিল। ভাগ্যিস এইসব কথা কেউ জানেনি। এমনকি সেও ও বাড়ি থেকে ফারিয়াকে আসতে দেখেও কিছু মনে করেনি। এমন সময় দরজায় আওয়াজ আসে, বাহিরে চেঁচামেচি হচ্ছে। সবাই আফনানকে আটকে রেখেছে টাকার জন্য। অন্তরা একটু নড়ে চড়ে বসে। ভাই 20,000 দিবা কিনা কও, নয়তো তোমার বউর সাথে ঘুমানো হইব না আজ। সায়েমের কথার সাথে সবাই সহমত। দিয়া তো হাতে পার্টি স্প্রে নিয়ে দাঁড়িয়ে আছে। টাকা দিতে দেরি হলে প্রতি 10 মিনিটে একবার করে মুখে দেওয়া হবে। আফনানের আবার এইসব বাড়তি ঝামেলা একদমই ভালো লাগে না। সে সাথে সাথে পকেট থেকে টাকা বের করে পুরোটা দিয়ে দেয়। সবাই অবশ্য খুশির বদলে বেশ বিরক্ত। এই ছেলেটা এমন কেন? একটু মজাও করতে দেয় না। রোদেলাও বেশ বিরক্ত হয়ে বলল, আসলে বউয়ের কাছে যাওয়ার জন্য তর সইছে না, এই জন্য এমন তাড়াহুড়া করছে। চল তো সবাই, ওকে যেতে দে। আপু, তুমিও এদের মতো কি সব বলছো? রোদ আপু আর সায়েম ভাইয়া ঠিকই বলেছে। আফনান ওদের কারোর কথা পাত্তা না দিয়েই মুখের উপর দরজা লাগিয়ে দিল। অন্তরা চুপচাপ দেখছে সবকিছু। বাইরের হতে সায়েমের চিল্লিয়ে বলল, ভাই ঘুম থেকে জায়গা আমগো আরো কিছু বকশিস দিও। এত খুশি তুমি, সেই হিসেবে তো পাই। সবাই অট্টহাসিতে ফেটে পড়ল। এইদিকে নিচে আফনানের মা সবাইকে ডাকছে। ছেলে মেয়ে দুটো এখন একটু একা ছেড়ে দেওয়া উচিত। রাতের আকাশটা আজ ঝলমল তারার আলোয় এক অন্য সাজে সজ্জিত, যেন প্রকৃতিও এদের একাগ্রতার সাক্ষী দিচ্ছে। এই মৃদু বাতাসে আর একটু একটু আলোতে আফনানদের বাড়ির ছোট্ট বাগানটায় হেঁটে বেড়াচ্ছে ফারিয়া। এমন একটা সুন্দর পরিবার তারও হতে পারত। আসলে কিছু বিষয় ভাগ্যের উপরেই ছেড়ে দিতে হয়। তবে ফারিয়া প্রতিজ্ঞা করেছে আফনান আর অন্তরার মাঝে সে আর ঢুকবে না। বিয়ে তো হয়েই গেছে, এখানে আবার ঝামেলা করে কি বা লাভ হবে? আল্লাহ গো! এক চিৎকার দিয়ে দূরে সরে যায় ফারিয়া। আর একটু হলে ভয়ে জ্ঞানটাও হয়তো হারিয়ে ফেলত। বিকৃত মাখা মুখ নিয়ে পিছন ফিরে দেখে সায়েম দাঁড়িয়ে। উফ, ছেলেটা শুরু থেকেই পিছু ছাড়ছে না। এমন বেশি কথা বলা ছন্নছাড়া ছেলে ফারিয়ার একদম পছন্দ না। কি হয়েছে প্রিয়, ভয় পেলে? ফারিয়া সায়েমের কথায় বেশ বিরক্ত হয়ে বলে, না গো মুরব্বি, ভয় পাইনি। এভাবে না, সুন্দর করে বলবে। বলবে মুরব্বি মুরব্বি, ভয় পাইনি। জি ভাইয়া, তুমি একদম ঠিক বলেছ, গেলাম। ফারিয়া পাশ দিয়ে চলে আসতে নিল। ছেলেটা সবসময় চিলমুটে থাকে, সবসময় ফালতু কথায় মানুষের হাসি আসে বুঝি। তবে সায়েম নাছোড়বান্দা, এত তাড়াতাড়ি ফারিয়াকে শান্তি দেবে না। সকালে আসার সময় এক গাড়িতে পাশাপাশি বসেছিল দুজন। ফারিয়ার ঝুন্নিওয়ালা চুড়িতে ফাঁস লেগে বেচারার নতুন পাঞ্জাবি ছিঁড়ে গেছে। দৌড়ে গিয়ে পথ আটকে দাঁড়ায় সে, আবার বলতে থাকে, শেষের কথাটাও ঠিক হয়নি,
বলবে টাকা বলেছ ভাইয়া, সেই হয়েছে। টাকা বলছে মানে? শাইম জিব্বায় কামড় দিয়ে বলল, আসলে টাকার জায়গাটা যেটা হবে ওইটা মেয়ে মানুষের সামনে বলা যাবে না। ফেসবুকে অ্যাক্টিভ থাকো না নাকি? না, কয়েকদিন যাবত থাকা হয় না, এবার যেতে দাও। আগে টাকা দাও তারপর। টাকা দিব মানে? আমি তোমাকে টাকা দিতে যাব কোন দুঃখে? দুঃখে না প্রিয়, সুখে টাকা দিবা। তোমার চুরির সৌন্দর্যের প্রশংসা করতে গিয়ে যে আমার পাঞ্জাবি ছিঁড়ে গিয়েছে ভুলে গেলে নাকি? জরিমানাটা দিয়ে দাও। আপনি সামান্য পাঞ্জাবির টাকা আমার থেকে নিবেন? এত অবাক হওয়ার কিছু নেই। বেকার ছেলেদের কাছে 5 টাকার মূল্য 10টা গার্লফ্রেন্ডের সমান। আর 456 টাকার পাঞ্জাবি তো। ব্যাস ব্যাস, আর শুনতে চাচ্ছি না। ফারিয়া শাইমের ফালতু কথা থামিয়ে দিয়ে নিজের 5টা হাতে নিল। 460 টাকা হাতে ধরিয়ে দিয়ে চলে আসতে নিলেই শাইম পিছন হতে ওর চুলের খোপা টেনে ধরে। ফলস্বরূপ পুরো খোপা খুলে চুলগুলো ছড়িয়ে যায়। একটা দমকা হাওয়ায় সব চুলগুলো উড়তে থাকে। কিছু অবাধ্য চুল উড়ে এসে শাইমের মুখের উপরে পড়ে। সে অবাক নয়নে তাকিয়ে থাকে ফারিয়ার দিকে। সামান্য খোলা চুলে একটা মেয়ের পুরো রূপ সৌন্দর্য পাল্টে দিতে পারে? ফারিয়া বারবার জিজ্ঞাসা করতে থাকে চুল কেন খুলল। তবে শাইম নিজের ভাবনায় এতটাই ডুবেছিল যেন ওর কাছে সবকিছু থেমে আছে। শেষে ফারিয়ার রাগের সব ধৈর্যের পাল্লা শেষ হয়ে যায়। শায়েমের ডান হাত ধরে মুখের সামনে নিয়ে একটা জোরে কামড় দিয়ে দেয়। ব্যথা পেয়ে শায়েমের হুঁশ ফিরে। এখন মুখ খুললো, এবার বলো চুল কেন খুললে? বাকি টাকা দিতে। নাক মুখ খিচে হাতটাকে একটু ডলে নিল শায়েম। পরে ফু দিতে দিতে অন্য হাত দিয়ে পকেট থেকে 2টো টাকার 2টো পয়সা বের করে ফারিয়ার হাতে ধরিয়ে দিল। বেকার হতে পারি, তবে ছেঁচড়া নই। ফারিয়াও তাল মিলিয়ে বলে উঠল, জি জি, আমিও বুঝতে পেরেছি আপনি গরিব হতে পারেন, তবে বড় লোক নন। আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ফারিয়া চলে আসলো। শায়েম এবার আর আটকালো না। এখন তো আর কথা বলার কিছুই বাকি নেই। নিজের হাতের দিকে তাকালো। দাঁতের দাগ স্পষ্ট হয়ে আছে। এটাকে বৃথা যেতে দেওয়া যায় না। একটা ছবি তুলে ফ্রেন্ডস গ্রুপে দিয়ে বলল, এই দেখ সবাই, হবু গার্লফ্রেন্ডের কাছ থেকে পাওয়া ফার্স্ট লাভ বাইট। আফনান বাসর ঘরে ঢুকেই ড্রয়ার থেকে একটা গেঞ্জি বের করে সারওয়ানি খুলতে লাগলো। তা দেখে অন্তরা হু হু করে কেঁদে উঠল। বাসর ঘরে বসে চিল্লিয়ে কেঁদে যাচ্ছে অন্তরা। শেষে আর সহ্য করতে না পেরে আফনান এসে এক হাত দিয়ে ওর মুখ চেপে ধরে। ফর গড সেক প্লিজ কান্না থামাও, নিচে আওয়াজ গেলে সবাই খারাপ ভাববে। অন্তরা আফনানের হাত ছিটকে সরিয়ে দিয়ে ফোপাতে ফোপাতে বলল, ভাবলে ভাবুক, আমার মনের আশা পূরণ না করলে আমি এভাবেই চিল্লাবো। আচ্ছা বলো কি সমস্যা, আমি দেখছি। আপনি শেরওয়ানি কেন খুললেন? তো কি তোমার শাড়ি খুলবো? খুলি। নিজের বলা কথায় নিজের লজ্জা পেয়ে যায় আফনান। না জানি মেয়েটা এখন কত জোরে চিৎকার দেবে। তবে অন্তরার হয়তো কান্নার তালে কথাটা ভালো করে শোনেনি। সে নিজের ফোন বের করে আফনানের হাতে ধরিয়ে দিল আর মুখ ফুলিয়ে বলতে লাগলো, জানেন, সব মেয়েদের শখ থাকে বাসার ঘরে ফুলের মাঝে বসে সুন্দর সুন্দর ছবি তোলার, জামাইকে নিয়ে কাপল পিক তোলার, কিন্তু আপনি ছবি না তুলেই জামা পাল্টে ফেললেন। তুমি এই জন্য এইভাবে মরা কান্না করছিলে? তা নয় তো কি। ধুর, আমি আরো ভাবলাম ভয় পাচ্ছ। ভয় কেন পাবো? অন্তরার বোকা প্রশ্নের কোনো উত্তর নেই আফনানের কাছে। মেয়েটা আসলে চিল্লাই বেশি, বোঝে কম। যে সব মেয়েরা খুব চঞ্চল ওরা আসলেই কিছু বোঝে না। চুপচাপ প্রকৃতির মেয়েরা সেই তুলনায় অনেক চতুর। কথায় আছে না, খালি কলসি বাজে বেশি। আফনান অন্তরার হাত থেকে ফোনটা নিয়ে নেয়। শুরু করো। কি শুরু করব? আরে বোকা, পোজ নিতে বলছি, আমি বিভিন্ন অ্যাঙ্গেলে তুলে দিচ্ছি। অন্তরা তাড়াতাড়ি চোখের জল মুছে মাথার ওড়না আর শাড়িটা ঠিক করে নেয়। এইসব ছবি আইডিতে ছাড়তে হবে। সে নানান স্টাইলে খাটের ফুলগুলো নিয়ে ছবি তুলতে লাগলো। কখনো কখনো টেবিলের মোমবাতি হাতে নিয়েও স্টাইল করতে থাকে। আফনানও খুব মনোযোগ দিয়ে ফটোগ্রাফিদের মতো করে ছবি তুলে দিচ্ছে আর মনে মনে ভাবছে, হে মাবুদ, মেজর আশিকের মতো প্রতিটা বিবাহিত পুরুষকে ধৈর্যের জন্য পুরস্কৃত করা উচিত। এই দিন দেখার জন্য
আর্মির ট্রেনিং নিয়েছিলাম। পরে ভাবলো এটা হোমওয়ার্ক। দেখি দেখি, তাড়াতাড়ি দেন তো, ছবি কেমন উঠেছে? অন্তরা লাফিয়ে খাট থেকে নেমে আফনানের কাছে গেল, ফোনটা ছো মেরে নিয়ে ছবিগুলো দেখলো। ওয়াও! জানেন, আমার বান্ধবীদের বয়ফ্রেন্ড যখন ওদের ছবি তুলে দিত, তখন ভাবতাম কবে যে আমার পার্সোনাল ফটোগ্রাফার হবে। প্রতিটা মেয়েরই একজন পার্সোনাল ফটোগ্রাফার থাকা লাগে। এরপর সে আফনানের শারবারি ধরে টান মেরে একদম কাছে নিয়ে আসলো, ইচ্ছে মতো সেলফি নিচ্ছে। এতটা কাছে এসে আফনান অবাক নয়নে অন্তরার দিকে তাকিয়ে আছে। মেয়েটা আসলে খুব কিউট। আমাকে দেখা হলে কাঁধে হাত দিয়ে ক্যামেরার দিকে তাকান। এক পজিশন বারবার ভালো লাগে না, চলুন চেঞ্জ করি। অন্তরার কথায় তাড়াতাড়ি চোখ সরিয়ে নেয় আফনান। ছবি তোলা শেষ হলে অন্তরা আয়নার সামনে গিয়ে চেয়ার টেনে বসে। একটু হেল্প করুন তো, আমার মাথায় হাজার হাজার ক্লিপ, জুয়েলারি এসব খুলতে পারছি না, পুরো মাথাটা ব্যথা করছে। আফনানও কাছে এসে এক এক করে সব খুলতে থাকে। মেয়েটার মাথাটা আসলে ব্যথা হয়ে যাওয়ার কথা। চিকন চিকন কত ক্লিপ দিয়ে আটকানো। সব শেষ করে যেই না শাড়ির পিন খুলতে যাবে, অন্তরা হঠাৎ দাঁড়িয়ে যায়। কি হলো? বাকিটা আমি ওয়াশরুমে একাই করতে পারবো। কথাটা বলে ড্রয়ার থেকে একটা নর্মাল সুতির শাড়ি বের করে অন্তরা বাথরুমে চলে যায়। আফনান হেসে বলে, পাগল মেয়েটা। আফনানের ফোনে একটা নোটিফিকেশন আসে। আওয়াজ পেয়ে চেক করতেই তার মুখটা মলিন হয়ে যায়। কাল বিকালের মধ্যেই ফিরতে হবে। আফনান চুপ করে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। অন্তরা এসে আফনানকে দেখে ভাবে ঘুমাচ্ছে হয়তো, আর বিরক্ত না করে সেও পাশে চুপটি করে শুয়ে পড়ে। একটু পর ঘুমিয়েও যায়। আফনান পাশ ফিরে ওর ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে থাকে। না জানি কতদিন এই চেহারা দেখার তৃষ্ণা নিয়ে থাকতে হবে। এদিকে ফারিয়া চারু আর দিয়ার সাথে এক রুমে শুয়েছে। সায়েম নিজের রুমে একা। সায়েম বারবার ফারিয়ার কথা ভাবছে। মেয়েটার মুখের রাগী লুক নিয়ে যতটা খারাপ সেজে থাকে ততটাও খারাপ না। কিছু কিছু মেয়েরা থাকে মুখে মধু অন্তরে বিষ। ফারিয়া তার উল্টোটা। সায়েমের কি হলো কে জানে, পুরনো গিটারটা অনেকদিন পর হাতে নিল। আজকে কেন জানি গাইতে ইচ্ছে করছে। আমার আসার সময় হলে তুমি হাত ফসকে গেলে, তোমার যাওয়ার পায় তারা, আমি হই যে দিশেহারা, তুমি অন্য গ্রহের চাঁদ, আমার একলা থাকার ছাদ, তোমার ফেরার সম্ভাবনা, আমাবস্যায় জোছনা, তোমার গোপন সবিরয় আমার আপন মনে হয়, আমি ভোরের ঝরা পাতা, আমার মরার কিসের ভয়। রাত 2টো। রোদেলা বিছানায় কাতরাচ্ছে। সে কারোর সাথেই ঘুমোয় না। রাতে প্রায় প্যানিক অ্যাটাক আসে তার। ঘুমের ঘোরে পুরনো স্মৃতিগুলো বারবার ভেসে উঠছে। একটা বদ্ধ লাইব্রেরি, 3-4টা ছেলে, দুজন হাত পা বেঁধে ফেলেছে, আর একজন নোংরা ভাষায় গালিগালাজ করছে। মারামারি? আরে ছেলেটাকে মেরে ফেলবে তো। এই থামো তোমরা প্লিজ, না। জোরে চিল্লিয়ে ঘুম থেকে উঠে রোদেলা বারবার হাঁপাতে থাকে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। হঠাৎ নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। পাশের টি টেবিলের উপর জগ রাখা। এক গ্লাস পানি ঢেলে ঢকঢক করে পান করে। কেঁদে কেঁদে উপরে তাকিয়ে বলে, এই জগ কি আমার মুক্তি নেই? আজ প্রায় 12টা বছর পরেও রোদেলা সুস্থ হয়নি। প্রতিদিন রাতে একবার তার ঘুম ভাঙে। কি ভয়ানক স্মৃতি তাড়া করে বেড়ায়, অথচ মেয়েটার কোনো দোষই নেই। হ্যাঁ, একটা দোষ আছে, ভালোবেসেছিল, সেটাই তার দোষ। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেয় অন্তরা। ঘড়ির কাঁটায় 7টা ছুঁই ছুঁই। তাকিয়ে দেখে আফনান ঘুমাচ্ছে। একটা কিউট বাচ্চার মতো লাগছে। অন্তরা নিজের ফোন হাতে নিয়ে ঘুমন্ত আফনানের ছবি তুলে নেয় অন্তরা। তারপর সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। রান্নাঘরের সামনে আসতেই দেখে শাশুড়ি মা আর চারু সবকিছু গোছাচ্ছে। অন্তরাকে দেখেই আফনানের মা একটু হাসি বিনিময় করলো। অন্তরার কাছে এসে সালাম দিল। দিন মা, আমি করে দিচ্ছি। থাক থাক, লাগবে না, তোমারই তো সংসার, ধীরে ধীরে সব করো। এত তাড়াতাড়ি উঠতে গেলে যে? ভাবলাম একটু কাজে হেল্প করি। পাশ থেকে টিকটিকি সুরে চারু বলে উঠল, ভালোই তো মাথা চালতে পারো, আসতে না আসতে সবকিছু যে তোমার তা বুঝিয়ে দিচ্ছ। আফনানের মা কিছু বলল না। ভাবলো মেয়েটা হয়তো বড় ভাবির সাথে মজা করছে,
তবে অন্তরা একটু কেমন যেন লাগলো। ইনি আসার পর থেকে অন্তরার সাথে একটু কেমন জানি করছে। এমন সময় রান্নাঘরে রোদেলা আসলো। রোদেলাকে দেখেই আফনানের মা সেখান থেকে চলে যায়। রোদেলার মুখটা আবার মলিন হয়ে ওঠে। বিষয়টা অন্তরার নজরে এলো। রোদেলাকে নিয়ে তার মনে অনেক প্রশ্ন। এত বয়স হয়ে যাচ্ছে অথচ বিয়ে করছে না, আবার তার মায়ের সাথে কোনো কথাও বলে না। দিয়া অন্তরাকে কিছু একটা বলতে নিয়েও কাল রাতে সাজানোর সময় বলেনি, হয়তো নতুন বউ সেই জন্য। হঠাৎ রোদেলার ফোনে একটা ফোন আসে। সে চেঁচিয়ে বলে, কি? তবে আমি তো ছুটি নিয়েছিলাম। আচ্ছা, তবে আর কি করার, আসছি একটু পর। অন্তরা রোদেলাকে চিন্তিত দেখে বলে, কি হয়েছে আপু? আর বলো না, অফিসে নতুন CEO এসেছে। সে নাকি আজই সবাইকে যেতে বলছে। নতুন প্রজেক্ট নিয়ে আপনি ছুটি নেননি আপু? নিয়েছি তো। আর বলো না, ইনি নাকি কাজের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করেন না। বলেছে যেতে মানে যেতে হবে। এক্ষুনি বের হবেন? বের হবো আর কি। এদিকে রান্না শেষে সবাই টেবিলে খাবার বেড়ে দিচ্ছে। সায়েম, দিয়া, ফারিয়া, আরিফুল ইসলাম সবাই এক এক করে বসে পড়েছে। উপর থেকে পাঞ্জাবি পরে হাত ঠিক করতে করতে নামছে আফনান। অন্তরা একবার তাকিয়ে মুখ সরিয়ে নেয়। এ বাড়ির নিয়ম অনুযায়ী পায়েস রান্না করেছে সে। আফনানেরও নাকি খুব পছন্দ। ভালো লাগবে তো। টেবিলে এসে আফনান বাবাকে সালাম দিয়ে বসে। অন্তরা আর তার শাশুড়ি সবাইকে খাবার বেড়ে দিতে থাকে। চারু ভেবেছিল আফনানের পাশে গিয়ে বসবে, তবে তার ছোট্ট মেয়েটা সেখানে গিয়ে বসেছে। আফনানের মুখটা হঠাৎ গম্ভীর হয়ে যায়। যেটা বলবে সেটা শুনে হয়তো এখানে কারোরই ভালো লাগবে না, তবুও বলে দেয় কথাটা। তা কতদিন পর আসছো? অন্তত পক্ষে 2 মাস, এর কমে সম্ভব না। আরিফুল নিজের ছেলেকে কিছু বলে না, দীর্ঘশ্বাস ফেলে খাবার খেতে থাকে। সে নিজেও রিটায়ার্ড অফিসার, তাই সে জানে ছেলেকে দোষ দিয়ে লাভ নেই। এই লাইনে কাজ করতে গেলে পরিবার, ভালোবাসা, অনেক কিছুরই ত্যাগ স্বীকার করতে হয়। এদিকে নতুন বউ হওয়ায় সবাইকে খাবার বেড়ে দিচ্ছিল অন্তরা। রোদেলার প্লেটে খাবার দিতে গিয়েই আফনানের কথা শুনে হাতটা থেমে যায়। বুকে চাপা ব্যথা অনুভব করে। সে কি এতই খারাপ? আর 2 দিন তার সাথে থাকা যেত না? অবুঝ মন বুঝতে পারে না আফনান কেন চলে যাচ্ছে। সে কোনোভাবে নিজেকে সামলে সবাইকে খাবার বেড়ে দেয়। বিষয়টা অবশ্য রোদেলার চোখ এড়াতে পারেনি, তবে তার কিছু করার ছিল না। এইদিকে অফিসে যাওয়ার জন্য সে তাড়াতাড়ি বেরিয়ে পড়ে। অন্তরাও সবাইকে খাবার দিয়ে নিজে না খেয়ে উপরে চলে যায়। বারবার কানে আফনানের বলা কথাটাই বাজছে, একটু পরই ক্যান্টনমেন্টে ব্যাক করব। খুব জরুরি, যেতেই হবে। সেনা অফিসারের বউ হতে গেলে এত উইক মনোভাব হলে চলে না, একটু তো শক্ত হতেই হয়। রুমে ঢুকতে ঢুকতে কথাটা বলল আফনান। ড্রেসিং টেবিল থেকে ঘড়িটা নিয়ে হাতে পড়তে পড়তে দেখে অন্তরা খাটে বসে চুপ করে মাথা দিয়ে আছে। শুধু একটু পরপর কান্নার রেশ উঠছে। মেয়েটা কি কাঁদছে? কেন জানি আফনানের বুকে ব্যথা অনুভব হলো। নিজেকে আর কতটা আটকে রাখবে সে? অন্তরার পাশে গিয়ে বসল। তার ছোট্ট নরম হাতটার উপর হাত রাখতে গিয়েও রাখতে পারল না। একটা দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল, এত কান্নার তো কিছু নেই, 2 মাসই তো। অন্তরার হঠাৎ কি হলো কে জানে। আফনানের দিকে ঘুরে 2 হাত দিয়ে কলার টেনে রাগি চোখে ওর দিকে তাকায়। আফনান ভাবছে এই মেয়েটার এত সাহস দেখাচ্ছে কিভাবে? মেজর আফনানের কলার ধরে শাসাচ্ছে। পরক্ষণে খেয়াল হলো এই অধিকারটা অবশ্য তার আছে। মেয়েটার চোখ এই অল্প সময়ে কেটে একদম লাল হয়ে গিয়েছে। নাকের ডগায় যেন কেউ লাল রং করে দিয়েছে। মেয়ে মানুষ কাঁদলে এত সুন্দর লাগে, তবে নিজের অনুভূতিকে কি করে নিয়ন্ত্রণ করতে হয় তা আফনান জানে। হুঁশ ফিরে অন্তরার কাঁদো কাঁদো কথায়, আচ্ছা আমি কি খুব খারাপ? এর উত্তর ঠিক কি দেওয়া উচিত আফনান জানে না। কি হলো বলুন? আমি খুব খারাপ, এতটা খারাপ যে কয়েকটা দিন এক ছাদের নিচে থাকা যায় না। তুমি একটু বেশিই ভাবছো। আমাকে ডিস্টার্ব করো না এখন। ব্যাগ গুছিয়ে বেরিয়ে যেতে হবে। কথাটা বলে উঠে যায় আফনান। আলমারি থেকে কাপড় বের করে লাগেজে ভরে গোছাতে থাকে। মেয়েটাকে সে কিভাবে বোঝাবে তাকে দূরে রাখার কারণ? এখন তো আফনানকে তার পুরো ধ্যান জ্ঞান জুড়ে তার মিশনে চিন্তা রাখতে হবে।
অন্তরা এমন এক মেয়ে যার মাঝে একবার ডুবলে আর বেরিয়ে আসা সম্ভব না। এইদিকে তার ঘরের শত্রু বিভীষণ। তবে কে সে? আসল শত্রুকে চেনার আগে অন্তরার সাথে তার সম্পর্কটা ভালো হতে দেওয়া যাবে না। ও যে খুব লাজুক। প্রথম আঘাতটা ওর উপরেই করতে চাইবে। একবার নিজের চোখের সামনে হওয়া অন্যায়ের প্রতিবাদ আপনার ব্যর্থ হয়েছে। দ্বিতীয়বার এই ভুল করা যাবে না। এক ভুলের মাসুল পুরো পরিবার প্রায় 12টা বছর যাবৎ দিচ্ছে। আবার যে সাহায্য করার ক্ষমতা সহ্য করার ক্ষমতা কারোর নেই। আফনান দ্রুত ব্যাগ গুছিয়ে নিচে বেরিয়ে যায়। তাকে নেওয়ার জন্য গাড়িও এসে পড়েছে, সব রেডি। রুম থেকে বের হওয়ার সময় একবারও ফিরে তাকায় না অন্তরার দিকে। নিচে গিয়ে সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসে। যাওয়ার সময় হয়ে গেছে। মা একটু আগে বকাবকি করে এখন থেমেছে। বিয়ের পরের দিনই কেউ কাজে যায়? তবে আফনানকে বোঝানোর কোনো ওয়ে নেই। গাড়ি স্টার্ট দেওয়ার আগে একবার নিজের রুমের জানালার দিকে তাকায়। সাথে সাথে কেউ একজন পর্দার আড়ালে নিজেকে আড়াল করে নেয়। এটা যে অন্তরা তা আফনান জানে। অভিমান জমেছে খুব। আফনান একটা দীর্ঘশ্বাস ফেলে ড্রাইভারকে গাড়ি স্টার্ট দিতে বলে। চলুন চাচা, আর সময় নেই, অনেক দেরি হয়ে গিয়েছে। এদিকে রোদেলার অফিসে আকাশটা সকাল থেকে মেঘলা। বৃষ্টি আসবে আসবে করেও যেন আসছে না। রোদেলা দ্রুত অফিসে পৌঁছে নিজের গাড়িটা পার্কিং এরিয়াতে রাখে। ভিতরে যেতে না যেতেই দেখে সবার চোখে মুখে ভয়ের ছাপ। নতুন সিইও আসতে না আসতেই সবার অবস্থা বাজে করে ফেলেছে। রোদেলার একজন কলিগ মিস মিফতা রোদেলাকে দেখা মাত্রই দৌড়ে তার কাছে চলে আসে। রোদেলা, এত দেরি করলে কেন? তোমাকে তো বলেছিলাম দি, আমার ভাইয়ের বিয়ে এসেছিল। ও হ্যাঁ, ভুলেই গিয়েছিলাম। তাড়াতাড়ি স্যারের রুমে যাও। খুব রেগে আছে তোমার উপর। আপকামিং প্রজেক্টর ফাইলের একটা কপি তার কাছে পাঠানোর কথা ছিল, কিন্তু তো কি হয়েছে? আমি ছুটিতে যাওয়ার আগে তাকে মেইল করে সব পাঠিয়ে দিয়েছিলাম তো। তা আমি জানি না, তুমি যাও। খুব রেগে আছে ওই লোক। রোদেলা আর কথা না বাড়িয়ে লিফটে উঠে পড়ল। কিছু সময় পর উপস্থিত হলো স্যারের রুমের সামনে। দরজা নক করে প্রশ্ন করল, স্যার আসবো? আসুন। রোদেলা ভিতরে আসে। এখন আপাতত রুমে কেউ নেই, সবাই বকা খেয়ে চলে গিয়েছে হয়তো। এবার তার পালা। ইয়াসিন চেয়ারে হেলান দিয়ে ফোনে গেমস খেলতে লাগলো। রোদেলা ওকে দেখে অবাক। এটা তো সেই ছেলে, তবে আজকে অনেক ভিন্ন লাগছে। আপনি? ইয়াসিন চোখটা বাঁকিয়ে রোদেলার দিকে তাকায়, আবার গেমসে মনোযোগ দেয়। যেন দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো বাবল শুটার গেম খেলা। রোদেলা ভাবে ওই দিনের কথা হয়তো ছেলেটার মনে নেই, তবে সেই দিন কি গরিব একটা ভাব নিয়েছিল। মিস রোদেলা। জি স্যার। নতুন ফাইলটা কপি পাঠানোর দায়িত্বটা কার ছিল? স্যার আমার। পাঠিয়েছেন? জি স্যার, মেল করে পাঠিয়েছিলাম। ইয়াসিন চেয়ারে একটু সোজা হয়ে বসে, ফোনটা সাইডে রাখে। রোদেলার দিকে তাকিয়ে পা থেকে মাথা অব্দি একবার পরখ করে। বেশ পরিপাটের শালীন মেয়েটা। প্রথম দেখায় কেউ ধরতে পারবে না বয়স এত। নিজেকে খুব গুছিয়ে রেখেছে। ইয়াসিন তার সিভি চেক করে জেনেছে কিছুটা, আর বাকি তথ্য পেয়েছে সব অফিসের পুরনো কিছু স্টাফদের কাছ থেকে। সবার সব তথ্য নেওয়ার সময় রোদেলা নাম শুনেই বাসের কথা মনে পড়ে। তখন থেকে মেয়েটাকে দেখার জন্য সে কিউরিয়াস। বড়লোক ফ্যামিলির মেয়ে, চাকরি না করলেও পারে, তবে কেন করে সেটা সেই জানে। হয়তো ইন্ডিপেন্ডেন্স হওয়ার নেশায়। এই নেশায় আজকাল অনেক মেয়েরই বিয়ের বয়স পার করে ফেলে, তবে রোদেলাকে দেখে তেমন মনে হচ্ছে না। অনেক তথ্য কম সময়ে তার ব্যাপারে জেনে নিয়েছে, আরো জানতে ইচ্ছে করছে। হঠাৎ এই মেয়েটার প্রতি ইয়াসিনের ইন্টারেস্ট কেন আসলো সে নিজেও জানে না, তবে কিছু তো আছে মেয়েটার মাঝে। হয়তো চোখ দুটো, মেয়েটার চোখ দুটো টানা টানা, বেশ মায়াবী। প্রথম দেখায় অ্যাট্রাক্ট করতে পারবে এমন। ইয়াসিনের ধ্যান জ্ঞান ভাঙল রোদেলার কথায়। স্যার আমি কি চলে যাব? তবে যাওয়ার আগে একটা কফি বানিয়ে দিন। জি। কোনো সমস্যা? কফি মেশিন তো পাশেই আছে, গ্লাসে ঢেলে দিতে পারবেন না? না স্যার, পারবো, দিচ্ছি। রোদেলা মনে মনে বেশ বিরক্ত হয়, তবে প্রকাশ করে না। ইয়াসিন ওর অবস্থা দেখে হাসে। মেয়েটা একটু বেশি শান্ত, তবে ভিতর ভিতরে এখনো যেন বাচ্চামো একটা স্বভাব আছে। কোনো কারণবশত সেটাকে বের হতে দেয় না। মুখে কেমন মলিন একটা হাসি থাকে।
একটা মেয়ের ছবি দিচ্ছি, কালকের মধ্যে সব তথ্য বের করে রেডি করবে। কুইক। প্রায় রাত হয়ে এসেছে। নিজের রুমে জানালা খুলে বাহিরে তাকিয়ে আছে অন্তরা। মা কয়েকবার খাবার খেতে ডাকে আর আসেনি। বিয়ের পর প্রথম নিজের বাড়িতে মেয়েরা স্বামী নিয়ে আসে, তবে অন্তরা ফারিয়ার সাথে একাই এসে পড়েছে। সবাই অবশ্য পরিস্থিতি মেনে নিতে বাধ্য। আর মীরা বেশি একটা ছুটিতে এমনিতেও পায় না, তবে তাই বলে বিয়ের পরের দিনই চলে যাবে সেটা অবশ্য কেউ ভাবেনি। কি রে, কি ভাবছিস? একটা প্লেট হাতে নিয়ে রুমে ঢুকতে ঢুকতে বলে ফারিয়া। প্লেটে ডিম ভাজি বানিয়ে দিয়েছে অন্তরার মা, সাথে সস। বিছানায় উঠে একটা ডোজা নিয়ে সস লাগিয়ে খেতে লাগলো ফারিয়া। অন্তরা এখনো বাহিরে তাকিয়ে আছে। কি রে নে, আমি খেতে খেতে সব সাবার করে ফেললে আবার কিছু বলিস না কিন্তু। খা তুই, খাবো না আমি। মহিলা দেবদাস হয়ে গেলি মনে হয়। শরৎচন্দ্র বেঁচে নেই, থাকলে তোর মতো সেনাবাহিনীর বৌদিদের নিয়ে একটা উপন্যাস লিখত, নাম দিত দি মহিলা দেবদাস। অন্তরা বিরক্ত নিয়ে ফারিয়ার দিকে তাকায়। হাতে থাকা প্লেটে ডোজার দিকে চোখ পড়তেই পেটে ইঁদুরগুলো দৌড়াতে শুরু করে। আজ দুপুর থেকে না খাওয়া, তবে আফনান কি খেয়েছে এই চিন্তায় আর কিছুই মুখে দেয় না। ফারিয়ার ফোনে হঠাৎ একটা কল আসে। লেখা ওঠে হালা ফয়নি। সায়েম জোর করে নাম্বারটা দিয়ে দিয়েছিল, তাই এটা দিয়ে সেভ করে রাখা ফারিয়া কলটা রিসিভ করে হাঁটতে হাঁটতে ছাদে চলে যায়। অন্ধকারে হালকা বাতাসে ভালোই লাগছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি দরকার? আজব তো, কল ধরে মানুষ ভালো আছে নাকি এসব আগে জিজ্ঞেস করে। আপনার সাথে পিরিতের আলাপ পাড়তে আমি বরণ ডালা সাজিয়ে বসে থাকি না। বরণ ডালা তো বিয়েতে লাগে, বিয়ে করতে চান নাকি? ফারিয়া হাসে, ছাদের মাঝে বসে পড়ে। আমার এতটা খারাপ দিন আসেনি বেকার ছেলে বিয়ে করব, তাও এমন চিল মুডে থাকার লোক। বেকার ছন্ন ছাড়া ছেলে বিয়ে করে তোমার একটা লাভ হবে কি জানো? সে সারা দিন রাত শুধু তোমাকেই সময় দেবে। অফিস নামক সতীনের জ্বালা সহ্য করতে হবে না। এত সময় লাগবে না আমার। নানান কথায় ফোনালাপ চলতে থাকে দুজনের মধ্যে। প্রথমে যতটা খারাপ মনে হয়েছিল, ছেলেটা ততটাও খারাপ না। এইদিকে এখনো না খেয়ে বসে আছে অন্তরা। হঠাৎ আননোন নাম্বার থেকে একটা মেসেজ আছে। নোটিফিকেশন দেখে বুঝতে অসুবিধা হয় না কে সে। মনটা একটু হলেও ভালো হয়। মেসেজটা পড়তে থাকে। দুপুরেও নাকি কিছু খেয়ে বের হওনি ও বাসা থেকে? এখন কিছু খেয়ে নিও, খেয়ে মেসেজ দাও। সমস্যা কি তোমার বলো তো? একে তো কান্না করা মুখ দেখে বের হয়েছি, কোনো কিছুতেই মন বসছে না। 2 মাস এভাবে কিভাবে থাকবো আমি? কষ্ট শুধু তোমার হয়, আমার হয় না? দরকারি কাজ ছিল দেখেই তো এসেছি। কাল বিকেলে কল দিব, যখন সময় পাবো কল দিব। ডেইলি কথা বলবে ফোনে, মনটা একটু হালকা লাগবে। আজ এসে অনেক কিছু সামলাতে হয়েছে, তাই কল দিতে পারিনি। দিলে তো 1 ঘন্টা চলে যাবে তোমার কান্না শুনতে শুনতে। প্লিজ খেয়াল নিও, রাখছি। ও আরেকটা কথা, থাক বলবো না, সামনাসামনি না বললে ফিল আসবে না। খোদা হাফেজ। অন্তরা পরে আর হাসে। কি বলতে চেয়েছিল সেটাও একটু ভাবে, তবে বেশি একটা ভাবার সময় পায় না। খিদেই পেটটা জ্বলছে। পাশের প্লেটটা হাতে নিয়ে খেতে থাকে। চোখের পলকে যেন সময়টা কেটে যাচ্ছে। আফনান গিয়েছে প্রায় 1 মাস। এখন শুধু ফোনে ফোনে কথা হয় অন্তরার সাথে। মাঝে মাঝে একটু খারাপ লাগলেও মানিয়ে নিয়েছে মেয়েটা। এখন এই বাড়ির বড় বউ সে। রান্নাঘর থেকে ঘরের সবকিছুতেই একটু একটু করে আধিপত্য বাড়ছে তার। বাড়ির সবার সাথে সম্পর্ক অনেকটা ভালো অন্তরার। শুধু দিন শেষে রুমে ফিরলেই অনেকটা একাকিত্বে গ্রাস করে সারা মনটাকে। সবকিছু থেকেও যেন নেই নেই লাগে। ভাবি আসবো? দিয়ার কণ্ঠে দরজায় তাকায় অন্তরা। মেয়েটা খুব ছটফটে আর মিশুক স্বভাবের। আসো, বলার কি আছে? একা একা বের হচ্ছিলাম, আর তোমাকে একটা জিনিস বলার ছিল। কি? কালকে পুরো বাড়ি ফাঁকা হবে। মানে? আরে আমার এক খালার মেয়ের বিয়ে, সবাইকে ইনভাইট করেছে। রোদাপু বলেছে সে নাকি যাবে না, অফিসে নাকি কাজের খুব চাপ। তার ওপর কদিন যাবত নাইট শিফটে যেতে হচ্ছে তাকে। ও, সমস্যা কি? আমি আছি তো, রান্না বান্না করে রাখবো। আর বাকি কাজ তো বুয়া করেই দিবে। আর পড়ার চাপও একটু বেশি এখন আমার। কি, তুমি যাবে না? বললেই হলো বুঝি? মা খুব বকবে। একটু ম্যানেজ করে নিও বোন আমার।
বোঝোই তো এখন এসবের মাঝে যাওয়ার মন মানসিকতা আমার নেই। দিয়া মন খারাপ করে জবাব দেয়, আচ্ছা কি আর করার, দেখি। দুজনে বসে বসে গল্প করতে থাকে। রোদেলা খুব ক্লান্ত নিয়ে বিকালবেলায় বাসে ফিরেছে। এমন সময় টিপ টিপ বৃষ্টি শুরু হলো। দৌড়ে গিয়ে একটা ছাউনির নিচে দাঁড়ায়। তার বৃষ্টিতে ভিজতে একদমই ভালো লাগে না। ওই ঘটনার পর এবার কিছুটা স্বাভাবিক হয়েছে রোদেলা। বৃষ্টি ভিজতে ছাদে উঠছিল। তার মা চিল্লিয়ে বলে ওঠে, আর কত নির্লজ্জের পরিচয় দিবি? এত কিছুর পরও ঢং কমেনি? এখন আশেপাশের বাড়ির ছেলেদের শরীর দেখানোর শখ উঠেছে। তারপর আজ এত বছর রোদেলা বৃষ্টিতে ভেজে না। কোনো মাই হয়তো দুনিয়াতে নিজের সন্তানকে এতটা ঘৃণা করে না যতটা রোদেলার মা তাকে করে। অথচ একটা সময় তার মা দুনিয়ার সবচাইতে বেশি তাকে ভালোবাসতো। পাড়ার প্রতিবেশীদের গর্ব করে বলতো, ভাবি, আমার মেয়ে কোনো ভুল করতেই পারে না। ও কোনোদিন এমন কিছু করবে না যাতে আমাদের মান সম্মান যায়, দেখে নিয়েন। তবে রোদেলা সেই অহংকার টিকতে দেয়নি। কলেজ জীবনের ছোট্ট একটা ভুল আজ সব শেষ করে দিয়েছে। বৃষ্টির সময় দোয়া করলে নাকি সেটা কবুল হয়। রোদেলা ছাউনির কিছুটা সাইডে এসে আকাশের দিকে তাকায়। আশেপাশে এখন কেউ নেই। সে পুরো একা। কেঁদে কেঁদে বলে ওঠে, আল্লাহ, সবাই তো মুভ অন করে নিয়েছে, আমি কেন পারছি না? একটা পাপের জন্য আর কত শাস্তি দিবে আমার? আমিও তো তোমার এক সৃষ্টি, একটু কি দয়া হয় না আমার উপর? ওপর থেকে কোনো সাড়া আসে না। রোদেলা চুপ করে চোখ বন্ধ করে পাশে পিলারের হেলান দেয়। কাঁদতে থাকে অনায়াসে। এতে যদি মনটা একটু হালকা হয়। এদিকে আর্মি ক্যাম্পে এখন খুব তাড়া, হাতে বেশি সময় নাই। আর 1 বা 1.5 মাস পর খুব বড় একটা মিশনে যাবে সবাই। এই জন্য সবকিছু নিয়ে প্রস্তুতি চলছে। মেজর আফনানের কাছে খবর এসেছে তার সিনিয়র তাকে ডাকছে। সেখানে উপস্থিত হয় আফনান। মেজর আফনান সাদিক। ইয়েস স্যার। আপনি আপনার টিম নিয়ে রেডি? জি স্যার। শেষবারের মতো আপনার টিমকে আজ কিছু বলার থাকলে বলতে পারেন। তারপর মোটিভেট করার সময় নাও থাকতে পারে। মাত্র 1.5 মাস সময় পাবো সর্বোচ্চ। জানি স্যার। এখনো টিমের কাছে যেতে পারেন। অফকোর্স স্যার। আফনান তার সিনিয়রকে কুন্নিশ করে পিছু পা হয়ে তার ক্যাম্প থেকে বেরিয়ে গেল। কিছুটা দূরে তার টিমের সবাই আর্মি অফিসাররা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। সবাই যতই শক্ত আর স্ট্রিক্টভাবে দাঁড়াক, চোখে মুখে হালকা ভয়ের ছাপ দেখা যাচ্ছে। আফনান বুঝলো এখন শেষবারের মতো মিশনে যাওয়ার আগে পুরো টিমের মনোবল কিছুটা বাড়াতে হবে। আপনারা সবাই প্রস্তুত? ইয়েস স্যার। আমি জানি আপনারা হয়তো কিছুটা ভয় আছেন। প্রথমে পুলিশরাও এতে ইনভলভ ছিল, তবে তারা সফল হয়নি। আজ অবধি প্রায় 3টা আর্মি টিম এই মিশনে আগেও গিয়েছে, তবে দুর্ভাগ্যবশত তারাও ফিরে আসতে পারেনি। আপনারা ভয় পাবেন না, আমি কথা দিচ্ছি আমার পুরো টিমের একজন অফিসারের গায়েও আমি একটা গুলি লাগতে দিব না। বর্ডার পার হয়ে আসা এই অপরাধীদের আমরা নিশ্চয়ই নিজেদের আয়ত্তে আনব। আমাদের প্রথম অভিযান হবে প্রায় 1 থেকে 1.5 মাস পর। আমরা সফল হলে প্রায় 6 মাস পর আরেকটা মিশনে যেতে হবে অন্য জায়গায়। 2টো স্থানেরই হেড একজন। এই মিশনটা সফল হলে তাকে আমরা অবশ্যই খুঁজে বের করতে পারবো আর শাস্তি দিব, সে যেই হোক। সবাই একসাথে বলে উঠল, জি স্যার। মনে রাখবেন আমরা কারা? দেশের গর্বিত সৈনিক। একদম ঠিক। একটা দেশ টিকেই থাকে সেনাবাহিনীদের ভরসায়। আমরা যে কোনো প্রয়োজনে দেশের খাতিরে সর্বদা প্রস্তুত থাকব। নিজেদের প্রাণের চেয়েও দেশটা আমাদের কাছে অধিক প্রিয়। গট ইট? ইয়েস স্যার। আমার আপনাদের প্রতি বিশ্বাস আছে। আমরা পারব, আমাদের পারতেই হবে। আপনারা প্রস্তুত তো বীর সৈনিক? জি স্যার। আফনান সেই স্থান ত্যাগ করল। বন্ধু মেজর রেহানের কাছে যায়। কিছুটা আড়ালে নিয়ে বলে, রোহান, আমাকে একটা হেল্প করতে পারবি? কি হেল্প? কাল একটা কাজ করতে হবে। আজ পুরো বাড়ি খালি। সবাই বিয়ের অনুষ্ঠানে গিয়েছে, শুধু রোদেলা আর অন্তরা যায়নি। রাতে খুব আজে বাজে স্বপ্ন দেখছিল অন্তরা। তার মা বলতো অন্তরা নাকি একটা আধ্যাত্মিক ক্ষমতা আছে।
আসন্ন বিপদ সম্পর্কে নাকি ও স্বপ্নে একটু হলেও আন্দাজ পেয়ে যায়। অন্তরা অবশ্য নিজেও কিছুটা বিশ্বাস করে। একবার ছোটবেলা রাতে স্বপ্ন দেখেছিল তার শরীরের উপর কিছু দিয়ে আঘাত করা হয়েছে। এর পরের দিন তার একটা অ্যাক্সিডেন্ট হয়। আবার একবার স্বপ্নে দেখে সে ডিম ভাজতে গিয়ে পুড়িয়ে ফেলেছে। পরের দিন দেখা গেল হঠাৎ তাদের পাশের বাসায় আগুন লেগে যায়। এমন অহরহ ঘটনার সাক্ষী সে। সন্ধ্যা গড়িয়ে এখন প্রায় রাত। পুরো বাড়িতে অন্তরা একা। সকালে সবাই যাওয়ার সময় বারবার জোর করেছিল ওকে, তবে ও যায়নি। এদিকে রোদেলাও সন্ধে হতে বেরিয়ে গিয়েছে। আজকে নাকি নাইট শিফট। দারোয়ান কাকাকে বলে গিয়েছে অপরিচিত কেউ আসলে যেন গেট না খোলে। রোদেলা যথাসময়ে অফিসে পৌঁছে যায়। সাধারণত রাতের শিফটে পুরো অফিসে তেমন হাতে গোনা কয়েকজন ছাড়া কোনো লোক থাকে না। সব ইম্পর্টেন্ট ফাইল রিচেক দেওয়ার দায়িত্বটা পড়েছে রোদেলার উপর। না চাইতেও যখন তখন কাজ করতে হয় তাকে। তবে রাতে একা কাজ করতে খুব ভয় পায়। ওর ফোবিয়া আছে, অন্ধকার ভয় পায় খুব। তবে ফোর্থ ফ্লোরে নিজের ডেস্কে এসে কিছুটা অবাক হয় সে। একটা ফাইলও নেই। ফাইল কোথায়? এক পিয়ন কাকা নাস্তা নিয়ে স্যারের রুমে দিতে যাচ্ছিল। রোদেলাকে দেখে বলে, ম্যাডাম, স্যার কইছিল আপনারা দেখলে হের রুমে যাইতে গইতে, এইখানে নাকি বসে কাজ করবেন। কিছুটা বিরক্ত হয় রোদেলা, তবে প্রকাশ করে না। এই লোকটা গত 1 মাস জ্বালাতন করছে অনেক। প্রায় কারণে অকারণে রুমে ডাকবে। টুকিটাকি কাজ যা তার পিয়ের করার কথা সেই সবের জন্য ডাকবে রোদেলাকে। অফিসে ইতিমধ্যে গুঞ্জন শুরু হয়েছে কিছুটা। অনেককে বলেছে এদের দুজনের মাঝে কিছু একটা চলছে। কথাটা অবশ্য ইয়াসিনের পিয়ে ছড়িয়েছে। হট হট টাইট ফিট ওয়েস্টার্ন ড্রেস পরেও সুদর্শন বড়লোক ছেলেকে পটাতে না পারার ব্যর্থতার যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য হয়তো রোদেলা ইয়াসিনের রুমে যায়। এই রুমে যেতে তার অনুমতি লাগে না। ইয়াসিনই বলেছে তার অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। ইয়াসিন রোদেলাকে দেখে একটা মিষ্টি হাসি তাকায়। যেদিন থেকে রোদেলার অতীতের অভিশপ্ত ঘটনা ও জেনেছে, সেদিন থেকে 8-10টা সাধারণ ছেলের মতো ঘৃণার আশার জায়গায় যেন সহানুভূতি আর কিছুটা প্রেম জেগেছে মনে। কত ক্ষত মেয়েটার ভিতরে। এই জন্য ও খুব কম হাসে। হাসেও মলিন, যেন চাপা আর্তনাদ ভিতরে রয়ে যায়। ইয়াসিন ভাবে শুধু সত্যিকারের ভালোবাসায় পারবে মেয়েটাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে। স্যার, আমাকে ডেকেছেন? ও হ্যাঁ, কাজের কথাই বলা হলো না। আপনি ওইখানে বসে কাজ করুন আজকে। কেন? এটা তো আমার ডেস্ক না। জানি আমি। আপনার পুরো ফ্লোরে আপনি একা, ইভেন এই ফ্লোরে আমি একা। ভাবলাম কিছুটা সঙ্গ পাওয়া যাবে। তাছাড়া আপনি নাকি অন্ধকার ভয় পান, তাই এখানে বসে কাজটা করুন। রোদেলা আর তর্ক করে না। এই 1 মাসে সে বুঝে গিয়েছে খামোখা তর্ক করে লাভ হয় না এর সাথে। রোদেলা সেই ডেস্কে গিয়ে বসে, সাইড ব্যাগটা পাশে রাখে। ইয়াসিনের চেয়ারে বসে এখানটা খুব ভালো করে দেখা যায়। মাঝখানে শুধু একটা কাঁচ, তবে এ পাশ থেকে ও পাশ না দেখা গেলেও ও পাশ থেকে সব পরিষ্কার দেখা যায়। রোদেলা নিজের কাজ করতে থাকে, ইয়াসিনও ল্যাপটপে কাজ শুরু করে দেয়। শুধু একটু পরপর রোদেলার দিকে তাকিয়ে দেখে। শি ইজ বিউটিফুল। নিজের ফোনে একটা গান ছেড়ে তালে তালে কাজ করতে থাকে ইয়াসিন। অন্তরা একা একা খুব বোর হচ্ছে। কেন জানি আজ পড়তে বসেও ইচ্ছে করছে না। আজ সারাদিনে একবারও আফনানের সাথে কথা হয়নি। ব্যস্ত হয়তো খুব। অন্তরা টিভি অন করে কাভি হাম কভি তুম পাকিস্তানি নাটকটা দেখতে থাকে। কত কিউট কাপলটা, হানিয়া আমির ও ওয়ান অফ দ্য ফেভারিট অ্যাক্ট্রেস। হঠাৎ মনে হলো দরজায় কিছুর আওয়াজ। প্রথমে মনের ভুল ভেবে ফিরে তাকায় না, তবে একটু পর আবার একটা আওয়াজ আসে। অন্তরা পিছনে শান্তভাবে তাকিয়ে এক ঝটকায় লাফিয়ে উঠে যায়। কে আপনারা? বাসায় ঢুকলেন কিভাবে? 3-4 জন ছেলে মুখোশ পরে দাঁড়িয়ে আছে। দেখে মোটেও সুবিধার মনে হচ্ছে না। অন্তরা ভয় পেয়েও সেটা প্রকাশ না করে চিল্লিয়ে বলে ওঠে, বললাম না কারা আপনারা? অনুমতি ছাড়া কারোর বাড়িতে ঢোকাটা ক্রাইম। অন্তরার কথা তোয়াক্কা না করে একজন খুব দ্রুত অন্তরার কাছে এসে পড়ে। একটা হাত ধরে খুব জোরে টানতে থাকে। অন্তরা বারবার ছাড়ানোর চেষ্টা করে,
তবে পুরুষ মানুষের গায়ের জোরের সাথে সে ব্যর্থ। সে অজ্ঞাত ব্যক্তি রাগান্বিত হয়ে চল নাটক কম করে পা চালা, রেদওয়ান স্যার তোরে নিতে কইছে। রেদওয়ান? কে রেদওয়ান? আমি কাউকে চিনি না, যাব না আমি, প্লিজ ছাড়েন। অন্তরাকে খুব জোর করতে থাকে লোকটা, তবে সে কিছুতেই যাবে না। এক পর্যায়ে রাগের বশে লোকটা অন্তরাকে একটা থাপ্পড় মেরে বসে। ছিটকে গিয়ে নিচে পড়ে সোফায় একটা বাড়ি খায় মেয়েটা। ডান চোখের ভ্রু কেটে রক্ত বের হতে থাকে। মাথা নিচু করে আল্লাহকে স্মরণ করতে থাকে। এমন সময় বিদ্যুৎ চলে যায়, পুরো বাড়ি অন্ধকার। হঠাৎ কিছু ভাঙার আওয়াজ আসে, আর একসাথে কয়েকজনের আর্তনাদ। অন্তরা ভয়ে উপরে তাকায় না। ওরা সবাই কাউকে বারবার অনুরোধ করছে ছেড়ে দিতে। স্যার প্লিজ ছেড়ে দিন, আর কোনোদিন এমন করব না, আমাদের রেদওয়ান পাঠিয়েছে। জানোয়ারের বাচ্চা, তোদের সাহস কি করে হয় আমার বউয়ের গায়ে হাত দেওয়ার? এই মেজর আফনানের স্ত্রীর হাত ধরছিস তুই? তোর এই হাত আমি শরীর থেকে আলাদা করে ফেলবো। জাস্ট ওয়েট অ্যান্ড সি। আফনান একটু থামলো, কাউকে কল করে বলল, বাসায় এসে এক্ষুনি সব কটাকে ধরে নিয়ে যা, হাত কেটে দিবি একদম। সবাই ভয়ে বারবার মাপ চাইছে, তবে আফনান তোয়াক্কা না করে অন্তরার কাছে আসে। মেয়েটা এখনো মাথা নিচু করে সজোরে কেঁদে যাচ্ছে। ভয় নেই, আমি আছি না, আমি থাকতে কিচ্ছু হবে না তোমার। তাকাও এদিকে। অন্তরা কাপা কাপা চোখে উপরে তাকায়। আফনান সত্যি এসেছে ও? অন্তরা ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। আফনান ওকে কিছুটা শান্ত করে কোলে তুলে নেয়। এদিকে আফনানের লোকেরাও বাড়ি এসে পড়েছে। রেদওয়ানের দলে লোকেদের টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। আফনান অন্তরাকে নিয়ে সিঁড়ি বেয়ে রুমে চলে যায়। বিছানায় শুয়ে পাশে হেলান দেয়। অন্তরা কাপা কাপা কণ্ঠে প্রশ্ন করে, আপনি চলে যাবেন? আফনান কোনো উত্তর দেয় না। অন্তরাকে শুয়ে উঠে যেতে নিলে অন্তরা ওকে জড়িয়ে ধরে। কাঁদতে কাঁদতে বলে, না, যাবেন না আপনি। আগে ছাড়ো তুমি। না, ছাড়বো না। আমি জানি ছাড়লেই চলে যাবেন। আজকে একটা রাত আমার সাথে থাকা চাই না? অন্তরা প্লিজ, বাচ্চামো করো না। বিপদ এসেছিল, তাই আমিও এসেছিলাম তোমায় প্রোটেক্ট করতে। এখন বিপদ আর আসবে না। আমি এরপর থেকে সুরক্ষা আরো বাড়িয়ে দিব। এখন যেতে দাও প্লিজ। না, দিব না। বারবার বাচ্চামো করায় শেষে বিরক্ত হয়ে আফনান একটা ধমক দিয়ে বসে। সাথে সাথে অন্তরা ওকে ছেড়ে দিয়ে একদম চুপ হয়ে বসে। আফনান উঠে দরজার কাছে গিয়ে একবার পিছু ফিরে তাকায়। আর 1.5 মাস ওয়েট করো, মিশনটা কমপ্লিট হলে লম্বা একটা ছুটি পাবো আমি। পুরোটা সময় তোমাকে দিব। অন্তরা চুপ করে বসে থাকে। আফনানের কি হলো কে জানে। যেতে নিয়ে আবার অন্তরার কাছে ফিরে এসে দুহাত দিয়ে মুখটা ওর দিকে ঘোরায়। ঠিক 2 ভুরুর মাঝ থেকে এক আঙ্গুল উপরে কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দেয়। সাথে সাথে দ্রুতই স্থান ত্যাগ করে। অন্তরা শুধু এক দৃষ্টিতে ওর যাওয়ার দিকে তাকিয়ে থাকে। অন্তরার ঘুমটা আজ ফজরেরও আগে ভেঙে গিয়েছে। কেন জানি এখন আর বাড়িতে একা থাকতে ভয় করছে না। মনে হয় আফনান সবসময় ওর আশেপাশে আছে। আচ্ছা, কাল যদি ও ঠিক টাইমে না আসতো তাহলে কি হতো? ভাবতেই শরীরে কাঁটা দিয়ে ওঠে। আফনান সবসময় ওর প্রয়োজনে হাজির হয়। এর আগে একবার কলেজ থেকে একটা ট্রিপে গিয়েছিল। জঙ্গলে হারিয়ে গিয়েছিল অন্তরা। পাশেই ছিল সেনা ক্যাম্প। কোনো এক কাজে আফনান সেখান দিয়ে যাচ্ছিল। কলেজ ড্রেস পরা এক পিচ্চিকে দেখে বলে, এই মেয়ে এখানে কি করছো? প্রথমে কিছুটা ভয় পেয়ে যায় অন্তরা, পরে শরীরে সেনাদের ওই ব্যাজ দেখে কিছুটা আশ্বস্ত হয়। কি হলো বলো? এটা তো ডেঞ্জারাস এরিয়া, বাহিরে কারো প্রবেশ নিষেধ। না মানে, আমি পথ হারিয়ে ফেলেছি, কিভাবে ফেরত যাব বুঝতে পারছি না। বলেই অন্তরা কান্না করে দেয়। প্রায় সন্ধ্যাও হয়ে এসেছিল। অনেকটা ভয় পেয়েছে বেচারি। আর এই লোক ভালো নাকি খারাপ তাও সে জানে না। আচ্ছা চলো, আমি তোমাকে দিয়ে আসি। আপনি আবার আমার রক্ত খাবেন না তো? কি? না মানে, খারাপ ভাববেন না। কোরিয়ান থ্রিলার মুভিতে দেখতাম সিরিয়াল কিলাররা দেখতে খুব হ্যান্ডসাম হয়, পরে এমন জঙ্গলে কাউকে পেলে নিয়ে মেরে খেয়েও ফেলে। আফরান ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। সুন্দর দেখে সুনাম করলো নাকি বদনাম ঠিক আন্দাজ করতে পারছে না। তবে সে অন্তরাকে ঠিকই তাদের পিকনিক স্পটে পৌঁছে দেয়।
ঘরে বসে এসব পুরনো কথা ভাবছিল অন্তরা। ওই দিন থেকেই আফনানকে বেশ মনে রেখেছে মেয়েটা। ঘরের ড্রেসিং টেবিলটার সামনে গিয়ে বসে, একটু সাজতে ইচ্ছে করছে একা একা। মেয়ে মানুষের এই এক অভ্যাস, যখন বাসায় কেউ থাকে না একা একা সাজবে, নিজেকে দেখবে, আবার একা একাই মেকআপ মুছে ফেলবে। অন্তরা সাজতে গিয়ে কিছু একটা পাচ্ছিল না, খুঁজতে খুঁজতে একটা ড্রয়ার টান দেয়। একটা লাল ডায়েরি, উপরে বড় বড় অক্ষরে আফনানের নাম লেখা, বেশ পুরনো, কয়েক বছর আগের হবে। কিউরিসিটির বসে সে ডায়েরিটা খুলে বসে, এক এক পেজ উল্টে পড়তে থাকে। আফনান কলেজ থেকে এই ডায়েরিটা লিখত, তবে মাস অব্দি লিখে আর কেন জানি লেখেনি। কোথাও ভালো স্মৃতি, কোথাও খারাপ, এইসব কিছু। তবে একটা তারিখ দেখে ওর চোখ আটকে যায়, সেটা প্রায় 12 বছর আগের। অন্তরা পড়তে শুরু করে, তবে এখানে এমন কিছু লেখা ছিল যা পড়ে অন্তরার একদম বাকশূন্য হয়ে পড়ে। হঠাৎ হাত থেকে ডায়েরিটা পড়ে যায়। এসব কি সত্য? এমন হয়েছিল? নিজেকে নিজে প্রশ্ন করে অন্তরা। তার চোখ দিয়ে ফোঁটা ফোঁটা পানি বের হতে থাকে, যেন চোখের সামনে ভাসছে সবটা। 12 বছর আগে। আজ কলেজে অনেক বড় অনুষ্ঠান। কলেজের একজন ছাত্রকে সেনা ক্যাম্প থেকে পুরস্কৃত করা হবে। ছাত্রটির নাম হলো আফনান সাদিক। এই পুচকে ছেলে এমন কিছু করেছে যার জন্য পুরো সেনা ক্যাম্প তার কাছে কৃতজ্ঞ। দেশের একজন প্রতিষ্ঠিত বিজনেসম্যান মিস্টার ইহাইদ খান যে এত বড় ড্রাগস পাচারকারী ছিলেন, তা আবার ফাঁসাতে চেয়েছিলেন সেনা অফিসারকে, তা সবার কল্পনার বাইরে ছিল। কিছুদিন আগে কলেজ থেকে বান্দারবন পিকনিক ছিল। খেলার ছলে ঘুরতে ঘুরতে এক জায়গায় গিয়ে থামে আফনান ও তার বন্ধুরা। কিছু লোক মুখে কাপড় দিয়ে ঢেকে রেখেছে, একটা গাড়ির ট্যাঙ্ক ভর্তি করে কি যেন ভরছে আর নিজেদের মাঝে কথা বলছে। আফনানের বন্ধু এইসব আড়াল থেকে দেখে ফিসফিসিয়ে বলে, আফনান চল পালাই, আমাদের দেখলে বিপদে পড়বো। আরে থামো তো সিরাত, কিছু একটা তো এখানে হচ্ছে। সুবিধার বলে মনে হচ্ছে না। ওয়েট, সব ভিডিও করব আমি। সিরাত ভয়ে চলে আসে ঠিকই, তবে আফনান আসে না। এক এক করে সব ভিডিও করে, সাথে ওদের মধ্যে যা কথা হয় তাও উঠে যায়। কে এইসবের পিছনে, সে কাকে ফাঁসাতে চাই সব। অতঃপর লুকিয়ে ফিরত এসে সব প্রমাণ নিজের বাবা আরিফুল ইসলামকে দেয়। সেনাবাহিনীর সব অফিসাররা বেশ গর্বিত হয় ওর উপর। তবে এর ফল যে এত ভয়ানক হতে পারে তা ওদের পুরো পরিবার বুঝতে পারেনি। সারা রাত কাজ করে রোদেলা বেশ ক্লান্ত। পুরো রাত কম্পিউটারের দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখ ব্যথা করছে। ইয়াসিনও ইচ্ছে করে রাতে বাড়ি ফেরেনি। মেয়েটাকে একা রেখে যাবে না ও। চলুন মিস রোদেলা। রোদেলা পাশে তাকায়, হাতের ব্যান্ডেজটা নিয়ে দাঁড়িয়ে আছে ইয়াসিন। রোদেলা জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে তাকালে ইয়াসিন ইশারা দিয়ে বোঝায়, আজ এই অবধি। রোদেলা উঠে ক্লান্ত শরীরে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে। ইয়াসিনও পাশে পাশে হাঁটছে। আজ খুব টায়ার্ড মনে হয়। জি। আমি বসে দেই? নো থ্যাঙ্কস, আমি যেতে পারবো। ইয়াসিন আর কথা বাড়ায় না। লিফটে উঠে পড়ে দুজন। রোদেলা চুপ করে নিচে তাকিয়ে আছে। মেয়েটার এত লজ্জা পায় কেন? যেন তাকালে কিছু হয়ে যাবে। ইয়াসিন হাসে, বাকিদের সরাতে পারছে না আর এ একবার তাকায়ও না, হয়তো পুরনো ট্রমার জন্য। নিচে এসে ইয়াসিন তাড়াতাড়ি রোদেলার আগে গাড়ি থেকে বের হয়। দৌড়ে গিয়ে বিল্ডিং এর পাশের দোকান থেকে দুটো এনার্জি ড্রিঙ্কস নিয়ে আসে। নিন। কি এটা? এনার্জি ড্রিঙ্ক, ভালো লাগবে। নো থ্যাঙ্কস। আপনি কি এই ওয়ার্ড ছাড়া আর ইংরেজি পারেন না? নিতে বলছি, নিন তো। রোদেলা বারবার মানা করার সত্ত্বেও নিতে বাধ্য হয়। তবে এই সময়ে এটার খুব দরকার ছিল আসলেই। রোদেলা ঠোঁট ছুঁয়ে ক্যানটা একটু একটু করে চুমুক দেয়। গ্যারেজে নিজের গাড়িতে গিয়ে বসে। ইয়াসিন অপেক্ষা করছে কখন রোদেলা গাড়ি থেকে নামবে। সে আগেই টায়ার পাংচার করে রেখেছে। কোথায় যেন শুনেছিল এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভ অ্যান্ড ওয়ার। যদি সে নিজেও এটা মানে না, তবুও একটু আকাম তো করাই যায়। রোদেলা গাড়ি থেকে নেমে যায়। ইয়াসিন হেসে বলে, এখন এই সময় গাড়িও পাবে না, যাই একটু হিরো সেজে আসি। তবে ওর পুরো প্ল্যানে জল ঢেলে দিয়ে গাড়ির পিছনে গিয়ে দুটো টায়ার আর হাবিজাবি যন্ত্রপাতি নিয়ে আসে রোদেলা। কোমরে ওড়না বেঁধে একটা টায়ার পাল্টিয়ে সব ঠিক করে ফেলে। ইয়াসিন দূর থেকে দাঁড়িয়ে এসব দেখে বলে,
দুর্বল, কপালটা আমারই খারাপ। ভুলে গিয়েছিলাম মেয়েটা সব কিছুতে ব্যাকআপ রাখে। মন মারা হয়ে ইয়াসিনও নিজের গাড়িতে গিয়ে বসলো। এদিকে গায়ে কাঁথা টেনে গভীর ঘুমে মগ্ন রোদেলা। সারা রাত জেগে থেকে বাসায় এসে দুটো ব্রেড জ্যাম লাগিয়ে খেয়ে নেয় রোদেলা। অন্তরা জুস আর কিছু সালাদও রেডি করে রেখেছিল। তাড়াতাড়ি খেয়ে রুমে এসে শুয়ে পড়ে, সাথে সাথে তলিয়ে যায় গভীর ঘুমের দুনিয়ায়। অন্তরা নিজেও হালকা পাতলা ব্রেকফাস্ট করে নেয়। নিজের রুমে যাওয়ার সময় কি মনে করে যেন রোদেলার রুমে যায়। মেয়েটা ঘুমাচ্ছে, ঘুমন্ত অবস্থায় ঠিক ছোট্ট বাচ্চাদের মতো লাগছে। এই মেয়ের বয়স 30+। অসম্ভব মনে হচ্ছে অন্তরার কাছে। আচ্ছা, ওই মানুষগুলোর কি একটুও মায়া হয়নি মেয়েটার প্রতি? তখন তো সে আরো ছোট ছিল। অন্তরা রুম থেকে বেরিয়ে নিজের রুমে গেল। বারান্দায় বসে ধোয়া ওঠা এক কাপ দুধ চা খেতে খেতে সেই ভয়াবহ রাতের কথা ভাবতে লাগলো। বিকেল থেকে রোদেলাকে পাওয়া যাচ্ছে না। আরিফুল নিজের সেনা ক্যাম্পে ব্যাক করেছে। রোদেলাকে কিভাবে কি করে খুঁজে বের করবে বুঝতে পারছে না আফনানের মা। চিন্তা করো না মা, আমি ঠিকই রোদ আপুকে খুঁজে নিয়ে আসবো। আফনানের কথা শুনে আরো জোরে কেঁদে ওঠে তার মা। খুব আদরের মেয়ে তার। দুপুরের দিকে বলল কোন বান্ধবীর বাসায় নাকি যাবে। ওই যে ফোন সুইচ অফ হলো, আর কোনো খোঁজ নেই মেয়ের। আফনান কি করবে বুঝতে পারছে না। এদিক ওদিক সব বন্ধুদের ফোন করে খোঁজ নিতে বলেছে। আর কত এইভাবে বসে থাকবে ঘাপটি মেরে? না, আর সম্ভব না। আফনান বাড়ি থেকে বের হয়ে তার এক ফ্রেন্ডের কাছে চলে যায়। হাসিব? না রে, তবে তুই চাইলে সম্ভব। হাসিব খুব ভালো ফোন এক্সপার্ট। অনেক আগে একবার রোদেলার কথায় আফনানের সাথে রোদেলার ফোনে কানেক্ট করে দিয়েছিল, যেন আফনান বাসায় দেরি করে ফিরলেও কোথায় কি করছে তা খোঁজ রাখতে পারে। সেই ওয়েতে হাসিব আফনানকে রোদেলার বর্তমান অবস্থান সম্পর্কে কিছু তথ্য দিল। আফনান আর দেরি না করে দৌড়ে সেখানে পৌঁছে যায়। ঠিকানা ওদের কলেজের ঠিক পিছনে, বাগানের খুব নীরব জায়গা। তবে পৌঁছে যা দেখে আফনানের শ্বাস বন্ধ হওয়ার উপক্রম। রোদ আপি? কাপা কাপা গলায় বলে ওঠে আফনান। রেদওয়ান আর ওর সাঙ্গুপাঙ্গুরা আফনানদের দেখে হেসে ওঠে। আফনানের কারণেই তার বাবা আজ জেলে। প্রতিশোধ নিতে এতদিন যাবৎ মিথ্যে প্রেমের অভিনয় করেছে রোদেলার সাথে, তাই তো এক ডাকেই এমন আসতে রাজি হয়েছে। বেচারা নিজের ইজ্জত তো হারালো, খামোখা নিজের হিরোগিরি দেখানো ভাইকেও মাইর খেতে দেখবে। আফরান রোদেলার দিকে তাকিয়ে চোখ বন্ধ করে ফেলল। এর চাইতে নিজের মৃত্যু যন্ত্রণা ওর কাছে ঢের আরামের হতো। নিজের চোখের সামনে বোনকে ধর্ষিত হতে দেখার অনুভূতি একটা ভাইয়ের কাছে কতটা কষ্টকর তা এমন কাটাই কাটাই অনুভব করছে আফনান। তবে নিজের দিন দুনিয়ার জ্ঞান ফিরে পাবার আগেই হঠাৎ মাথায় প্রচন্ড ব্যথা অনুভব করলো আফনান। রেদওয়ানের কথায় ওর দলের লোকেরা খুব মারছে আফনানকে, তবে ওসব আঘাত যেন একটুটুকু লাগছে না আফনানের গায়ে। সে শুধু আধমরা হয়ে পড়ে থাকা নিজের বোনের দিকে তাকিয়ে আছে। নিজেদের কাজ শেষ করে রেদওয়ানরা চলে যায়। আফনান অনেক কষ্টে রোদেলার কাছে আসে। পাশে পড়ে থাকা ওড়নাটা দিয়ে শরীরটা পেঁচিয়ে দেয়। হাতের উপর মাথাটা রেখে ধীরে ধীরে ডাকতে থাকে। রোদ আপু, তাকা আমার দিকে। এই যে তোর ভাই এসেছে, সব ঠিক হয়ে যাবে বোন আমার। ওদের সবাইকে আমি শাস্তি দিব, তুই দেখিস, কিচ্ছু হবে না তোর। আর কিছু বলতে পারে না আফনান, কেঁদে ওঠে হো হো করে। সেদিন রোদেলার শরীরটা বেঁচে গিয়েছিল, তবে মরার মতোই। তারপর থেকে হাসি খুশি মেয়েটা একদম নিশ্চুপ অনুভূতি শূন্য হয়ে ওঠে। আফনানের মা এতটা বছর যাবৎ মেয়ের সাথে রাগ করে আছেন, কথা বলে না। এইসবের জন্য সে নিজের মেয়েকেই তাই করে। কেন ওই কয়েকদিনের পরিচিত একটা ছেলেকে ভালোবেসে নিজের পরিবার ছেড়ে যেতে গেল? আজকালকার মেয়েরা এত সাহস ছেলেদের বিশ্বাস করে ফেলে, যার ফুলের মাসুল তাদের পুরো জীবনভর দিতে হয়। তবে কয়েক বছর অবধি সাইকেট্রিক্স দেখিয়ে চিকিৎসা নিতে হয়েছিল মেয়েটার। পড়াশোনাটাও এই জন্য ছেড়ে দিতে হয়েছিল। পুরো একঘর হয়ে উঠেছিল মেয়েটা। আর এই জানোয়ারগুলো, এরা ঠিকই বিদেশে গিয়ে বিন্দাস জীবনযাপন কাটাচ্ছে। আরিফুল ইসলামের মনে হয়েছিল তার মতো কাপুরুষ বাবা এই দুনিয়ার আর একজনও নেই।
নিজে একজন সেনা অফিসার হয়েও মেয়ের সাথে হওয়া এই অন্যায়ের শাস্তি সে দিতে পারেনি। কম কথা শুনতে হয়নি সবার মেয়েটাকে। ওর তো কোনো দোষ নেই, ও তো শুধু কাউকে ভালোবেসেছিল, বিশ্বাস করেছিল, আর কি। যেসব ছেলেরা মেয়েদের বাজে চোখে দেখে, তাদের ইফটিজিং করে কিংবা ধর্ষণের মতো জঘন্য কিছু করে, ওরা জানেও না যে এর প্রভাব একটা মেয়ে ও তার পরিবারে কতটা জঘন্যভাবে পড়তে পারে। ওরা এইসবের আগে একবারের জন্য নিজের মা, বোন, সন্তানের কথা ভাবে না। হয়তো ভাবে, হয়তো নিজের পরিবারের সদস্যকেও ওরা এই চোখেই দেখে। সেদিন থেকেই আফরান শুধু নিজের ক্যারিয়ারে ফোকাস করেছে। যেইভাবেই হোক ওই পাপীদের ধরে বোনের সাথে হওয়া অন্যায়ের বদলা নিতেই হবে। দুপুরে উঠে ফ্রেশ হয়ে নেয় রোদেলা। একটা নীল রঙের গোল জামা পরে নেয়। একপাশে আয়নার কাজ করা ওড়না ঝোলানো। আজ দুপুর থেকে সন্ধ্যা অবধি শিফট। ভালোই হলো, রাতে আর বাড়ির বাইরে যেতে হবে না। এদিকে ইয়াসিন অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন রোদেলা অফিসে আসবে। কিছুক্ষণ পর রোদেলা আসলো। ইয়াসিন ওর শিফট চেঞ্জ করে গত রাতে যেখানে বসে কাজ করছিল সেখানেই পার্মানেন্ট করে দিয়েছে। এখন শুধু অপেক্ষার পালা। ইচ্ছে করে এই ডেস্কের কম্পিউটার নষ্ট করে রেখেছে ইয়াসিন কাছের এপাশ থেকে সবই দেখতে পাচ্ছে। ইয়েস, এই তো রোদেলা বসেছে। এখন কম্পিউটার অন করে দেখবে কাজ করছে না। সবাইকে ডাকবে, কেউ ঠিক করতে পারবে না। এই ভেবে ইয়াসিন খুব খুশি হয়। আবার আগে মজা, আমাকে ডাকবে, আমি কম্পিউটার ঠিক করে দেব। রোদেলার চোখে আমি হিরো হব। আমার প্রতি ও কিছুটা থ্যাঙ্কফুল হবে। আমি ওর নাম্বার চাইব যেন কোনো সমস্যায় আমাকে ডাকে। একটু একটু কথা হবে, তারপর ভালো লাগা হবে, ভালো লাগা থেকে ভালোবাসা হবে, পরে প্রেম হবে। কয়েকদিন পর বিয়ে করব। বিয়ের পর দুটো বাচ্চা হবে। ছেলের নাম দেব। আর কিছু ভাবতে পারে না ইয়াসিন। বেচারা সব পরিকল্পনা ভেস্তে যায় যখন মনে পড়ে আজ বৃহস্পতিবার। আজ রোদেলার ইউনিটের কারো তো কম্পিউটারের কোনো কাজই নেই। শুধু হাতে করে কয়েকটা ডকুমেন্ট বুঝিয়ে জমা দিয়েলেই শেষ। খুব হতাশ হয় ইয়াসিন। এমন সময় তার পিএ এসে ইয়াসিনকে চিন্তিত দেখে প্রশ্ন করে, এনি প্রবলেম স্যার? কি আর বলবো বলো, বাচ্চার নামটাও আর রাখতে পারলাম না। মানে আপনি তো আনম্যারিড। তুমি বুঝবে না। আচ্ছা একটা কাজ করো। কি? মিস রোদেলাকে গিয়ে বলো আমি ডাকছি। কথাটা শুনে পিয়ের মনটা খারাপ হয়ে যায়। ইদানিং অফিসে খুব কথা হচ্ছে নতুন সিও কারণে অকারণে রোদেলাকে নিজের রুমে ডাকে। মেবি সামথিং ইজ হ্যাপেনিং বিটুইন দেম। আমাকে ডেকেছেন স্যার? রোদেলার কথায় ওর দিকে ফিরে তাকায় ইয়াসিন। বেচারার মুখটায় পুরো রাতের আধার নেমে আছে। কত সুন্দর প্ল্যানিং করেছে, সব শেষ। রোদেলা এখন আর বিরক্ত হয় না। এতদিনে অভ্যাস হয়ে গিয়েছে। এই ছেলে প্রথমে ডাকবে, তারপর ভাবনায় ডুবে যাবে। স্যার ভাবা হলো বলবেন। রোদেলার কথায় ইয়াসিন একটু নড়ে বসে। মেয়েটা কি ওকে পাগল ভাবছে? ভাবলে ভাবুক, পৃথিবীর সকল প্রেমিক পুরুষরাই পাগল। সুস্থ হওয়ার মূলত অভিনয় করে। ইয়াসিন কফির দিকে তাকিয়ে ইশারা করে বলল, এক কাপ কফি বানাতে হবে তো, দিচ্ছি। ইয়াসিনের কথার মাঝে কথা থামিয়ে রোদেলা কফি রেডি করতে থাকে আর ভাবে মাস শেষে স্যালারিটা কাজের জন্য পায় নাকি ডেলি কফি বানিয়ে দেওয়ার জন্য। দ্রুত কফির কাপটা ইয়াসিনের টেবিলে রেখে বেরিয়ে যায়। একবার পিছনেও ফিরে তাকায় না। ইয়াসিনের মুডটা অফ হয়ে যায়। সে কি দেখতে এত খারাপ যে তার দিকে একবার ফিরেও তাকায় না? পকেট থেকে ফোনটা বের করে সেলফি তুলে কয়েকটা বারবার স্ক্রল করে দেখতে থাকে। না, ছেলেটা তো দেখতে খারাপ না। কফির কাপে এক চুমুক দিয়ে সেও অফিসের কাজে লেগে যায়। দুপুরে খাবার শেষে অন্তরা বাগানের একটা গাছের নিচে বসে। বৃষ্টির মাস চলছে বিধায় আকাশে সূর্যের দেখা মেলে না দুপুরেও। অন্তরা এক কাপ গরম গরম দুধ চা বানিয়ে এনেছে। চায়ের কাপে একটু চুমুক দিচ্ছে আর ফেসবুক থেকে নীল ডাকঘর গল্পটা পড়ছে। শেষ পর্বটা পড়ে মনটা খারাপ হয়ে গেল। আসলে সময় থাকতে ভালোবাসার কথা বলে দিতে হয়, নয়তো নিয়তি মানুষকে কখন কোথায় নিয়ে যায় ওই খোদা ছাড়া কেউ জানে না। আফনানের কথা খুব মনে পড়ছে। নামাজে দাঁড়ালেই ওর জন্য চিন্তা আরো বেশি হয়। আফনানের কথা ভাবতে ভাবতেই ফোনে তার কল।
অন্তরা ওর নাম্বারটা দেখে খুব খুশি হয়। রিসিভ করে কানের ওপাশে নিয়ে বলে, আসসালামু আলাইকুম জামাই। ওয়ালাইকুম আসসালাম বউ। তারপর কি করছো? আপনার কথাই ভাবছিলাম। আপনার তো আর আমার কথা ভাবার সময় নেই, ব্যস্ত মানুষ। আফনান হেসে ইয়েস। কতদিন পর এই হাসিটা শুনছে অন্তরা। ছেলেটাকে জ্বলন্ত আগুনে পুড়িয়ে মারবে একদিন। কিছুক্ষণ কথা হলো দুজনের মধ্যে, তবে আফনানের কাছে কথা বলারও তেমন সময় নেই। একটা কাজ করো তো। কি কাজ? ফোনটা রেখে আমাদের রুমে গিয়ে আলমারিটা খুলবে। নিচের যে ড্রয়ারটা আছে ছোট, সেটা খুলে দেখো। কি আছে? গেলেই বুঝতে পারবে। আফনান কল কেটে দেয়। অন্তরা একা দাঁড়িয়ে রুমে চলে যায়। কথা মতো ড্রয়ার খুলতেই দেখে একটা বড় বক্স। বক্সটা নিয়ে অধীর আগ্রহে খাটে গিয়ে বসে অন্তরা। খুলে দেখে ভিতরে প্রায় 16 রকমের চুড়ি। অন্তরা খুব খুশি হয়। মানুষটা এইসব সারপ্রাইজ দেওয়ার সময় পায়। তবে একটা জিনিস সে বোঝে না, আফনান বুঝলো কি করে তার চুড়ি পছন্দ। তবে বাসকে চুড়ির সাথে একটা সুন্দর গোলাপও ছিল, যদিও ফুলটা অনেকটা শুকিয়ে গেছে। অন্তরা খুব যত্নে সেটাকে নিয়ে তার পড়ার টেবিলের একপাশে সাজিয়ে রাখে। এই ফুলটা দেখলে মনে হবে আফনান তার সাথে আছে। থ্যাঙ্কস দোস্ত, সেদিন রাতে ম্যানেজ করে নিলি। আফনানের কথায় ওর বন্ধু হেসে বলে, তুই তো আমার ফ্রেন্ড, এতটুকু করতেই পারি। আর তোর কষ্ট তো আমি বুঝি। আফনান ভুরু কুঁচকে জিজ্ঞাসা করে, মানে? থাক, এখন আর সাধু সাজতে হবে না, ছেলেদের এমন কষ্ট হয়। কি বলতে চাইছিস? মেয়েদের মতো ঢং না করে বলতো। ছি ছি ছি, বয়স হলে তুই এখনো ছেলেদেরও মেয়ে হিসেবে দেখছিস? সাবধানে, আর্মি ক্যাম্পে এসব এলাও না। আফরান বিরক্ত হয়ে নিজের রাইফেলে ঠিক করতে লাগলো আর বলে উঠল, তুই জীবনে শুধরাবি না? কি করে ভালো হবে বলতো? আমার কি তোর মতো বউ আছে? বয়স হয়ে যাচ্ছে, ঠিকঠিকই ছুটিও পাচ্ছি না, আর মাও বেশি গরজ দিচ্ছে না বিয়ের। আমার কি বাসর টাসর করতে মন চায় না? আহারে ভাই আমার, দাঁড়া, এবার মিশনটা ঠিকঠাকভাবে শেষ করি, তোর জন্য বউ খুঁজে বের করব। আচ্ছা, আমরা বেঁচে ফিরবো তো? আফনান এই কথার কোনো উত্তর দিতে পারল না, তবুও মনটা শক্ত করে বলে, কেন পারবো না? পারতেই হবে। আমার বউয়ের সাথে বাসর করার জন্য হোক আর তোর বিয়ে করার জন্য হোক, পারতে তো হবেই। দুজনে এই কথায় হেসে ওঠে। ট্রেনিং এ যাবে এখন সবাই। সব রেডি করতে করতে আফনানকে উদ্দেশ্য করে তার বন্ধু রোহান বলে, তোর কথা শুনে মনে হলো এখন বিয়ে না করে ভালোই করেছে। মানে সামনে খাবার আছে, অথচ খেতে পারছি না। স্বাধীন দেশ, মুক্তিযোদ্ধারা ঢুকতে পারছে না। আহ, কি কষ্ট। থাম ভাই, আর কাটা ঘাতে নুনের ছিটা দিস না। এইভাবে না বল, ওই মামা না প্লিজ। দুজনে আবার হেসে উঠল। বাসায় এখন সবাই ফিরত এসেছে। বিয়ের অনুষ্ঠান শেষ যে। অন্তরার মনটা এখন খুব ভালো। বাড়িতে মানুষজন থাকলে বাড়িটাকে বাড়ি বাড়ি মনে হয়, নয়তো ঘুমন্ত কোনো নরক মনে হয়। অন্তরা কাজ করছে আর একা একা গান গাইছে, আর আফনানের দেয়া ফুলের কথাটা ভাবছে। আহা টমাটার বাড়ে মাঝে তার, উফ টমাটার বাড়ে মাঝে তার। অন্তরা রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলু সিদ্ধ করছিল। আফনানের মায়ের আলুর চপ খেতে ইচ্ছে করেছে, তাই বউকে বলল একটু বানিয়ে দিতে। অন্তরাও তাই করছে। তবে এমন সময় চারু সেখানে আসে। চারু ওই বাড়ি থেকে আসার পরই একটু কেমন জানি করছে, মানে অন্তরার দিকে বারবার তাকাইয়ে কি যেন ভাবছে। অন্তরাও বিষয়টা বুঝতে পেরে বলে ওঠে, আপু কিছু বলবেন? না, কিচ্ছু না। চারু তাড়াতাড়ি সেখান থেকে একটা বাটি নিয়ে সরে আসে আর মনে মনে ভাবে, মেয়েটা সন্দেহ করলো না তো? আফরান জানতে পারলে জানে শেষ করে দেবে। সে আড়ালে এসে কাউকে কল দিয়ে বলে, সাবধান, আফনান কিন্তু আপনাকে ছাড়বে না। সবটা বুঝে ফেললে আমিও শেষ। ফোনের ওপাশ থেকে উত্তর এলো, ডোন্ট ওয়ারি, এটাই মেজর আফনান সাদিকের জীবনের শেষ মিশন হবে। আই চ্যালেঞ্জ ইউ। চারু একটা ডেভিল স্মাইল করে ফোন রেখে দিল। অন্তরার দিকে তাকিয়ে ভাবলো, আমি যাকে পাইনি তাকে কাউকে পেতে দেব না। নিজের নাম শুনে পিছনে তাকায় ফারিয়া। সকাল সকাল ভার্সিটি যাচ্ছিল। রিস্কা না পাওয়ায় ফুটপাতে হেঁটে যাচ্ছিল। খুব একটা দূর না ভার্সিটি, তবে পরিচিত কণ্ঠে নিজের নাম শুনে দাঁড়িয়ে যায়। পিছনে ফিরে দেখে পরিচিত মুখ। চেহারায় অটোমেটিক হাসি চলে আসে। সাইম এখানে হঠাৎ? কেন,
আসতে পারি না? ফারিয়া হাসে। সায়েম কাছে আসতে আসতে বলল, হাসবেন না ম্যাডাম, হিন্দিতে একটা কথা আছে, হাসি তো ফাঁসি, ওইটা মনে রাখবেন। ফারিয়া যেন আরো জোরে হেসে ওঠে। সায়েম ওর এক হাত নিয়ে নিজের হাতের মাঝে শক্ত করে ধরে। চলো পাশের রেস্টুরেন্টে যাওয়া যাক। ফারিয়া বাধা দেয় না। এতদিনে ওদের মাঝে সম্পর্কের জটলাটা অনেক দূর গড়িয়ে গেছে। এখন অনেক সময় বসে বসে সায়েম দুনিয়ার আজগুবি সব গল্প বলবে, আর ফারিয়া এক হাত ভাঁজ করে মাথা রেখে মুগ্ধ নয়নে, এখন কেমন আছেন মিস রোদেলা? আলহামদুলিল্লাহ। যাক, বাঁচা গেল। আমি যে কত টেনশনে ছিলাম। রোদেলা একটু বাঁকাভাবে ইয়াসিনের দিকে তাকালো, পরে অন্যদিকে মাথা ঘুরিয়ে নেয়। এতদিনে এই লোকটার নিব্বা মার্কা প্রেমে রোদেলার অভ্যস্ত হয়ে গিয়েছে। ইয়াসিনের ব্যবহারে সে ইদানিং পরিষ্কার বুঝতে পারছে লোকটা ওর প্রেমে পড়েছে। একটু হাসে সে আনমনে। ওর পাগলামোর প্রশংসা না করে পারা যাবে না, তবে তার পরপরই মুখের হাসি থেমে যায় রোদেলার। তার সত্যিটা হয়তো ও জানে না, না জানারই কথা, জানলে আর এইসব পাগলামি করতো না। ইয়াসিন রোদেলার দিকে তাকিয়ে ভাবতে থাকে, এখনই এত ইনোসেন্ট ওর ফেসটা। আচ্ছা, ওই জানোয়ারগুলোর এতটুকু বাঁধল না বিবেকে? ওরা মানুষ নাকি অন্য কিছু? একটা কথা বলি? জি স্যার, বলুন। আমি যদি আপনার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাই, আপনি মাইন্ড করবেন? রোদেলা হতবম্ব হয়ে যায়। এখন এইভাবে এখানে ইয়াসিন এমন কিছু বলতে পারে সেটা রোদেলার ভাবনার বাহিরে ছিল। আর বাসা অব্দি যাওয়া মানেই সবটা জেনে যাওয়া। তখন বাকিদের মতো এই লোকটাও নাক ছিটকাবে। তার মানে এই চাকরিটা আর বেশি দিন করা হবে না। রোদেলাকে এতটা ঘাবড়ে গিয়ে চুপ থাকতে দেখে ইয়াসিন বলে, আমি আপনাকে জোর করব না মিস রোদেলা। আপনি কাকে জীবনে জড়াবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে একটা কথা কি জানেন? রোদেলা জিজ্ঞাসা করার ভঙ্গিতে তাকায়। ইয়াসিন বলে ওঠে, আমি আপনার সব সত্যি মেনে নিয়ে আপনার সাথে সারাটা জীবন থাকতে রাজি। হয়তো এটাই ভালোবাসা। এমন সময় লিফটের দরজাও খুলে যায়। রোদেলা 1 মিনিট না দাঁড়িয়ে জলদি সেখান থেকে বেরিয়ে যায়। ইয়াসিন শুধু এক দৃষ্টিতে ওর যাওয়ার পথে তাকিয়ে থাকে। আমিও দেখি কতদিন এই প্রেমিক পুরুষের প্রেমে না পড়ে তুমি থাকো মেয়ে। আপনার টিমের সবাই রেডি তো মেজর আফনান? ইয়েস মেজর রোহান, আমরা ফ্রন্ট সাইড দিয়ে যাচ্ছি, আপনারা ব্যাক সাইড দিয়ে এগোতে থাকুন। দুটো টিম দুদিকে ভাগ হয়ে যায়। চট্টগ্রামের পাহাড়ি এলাকায় এক পরিত্যক্ত স্থানে ঘাটা বেঁধেছে রেদওয়ান ও তার দলের সবাই। এই পুরো এলাকাটা ওদের কবজায়। অস্ত্রসহ ছেলেপিলেও কম নেই রেদওয়ানের। এতদিন যত টিম এসেছে ফেরত গিয়েছে তাদের লাশ। আজ পুরো সেনাবাহিনীর সবচেয়ে বেস্ট দুটো টিম এসেছে এই ভয়ানক রণক্ষেত্রে। লড়াই এখন শুধু প্রফেশন না, পার্সোনালও হয়ে উঠেছে। বোনের সাথে হওয়া অন্যায়, স্ত্রীকে ক্ষতি করতে চাওয়া কিংবা দেশের সাথে বিশ্বাসঘাতকতা, সবকিছুই করেছে রেদওয়ান। আফনান নিজেকে সাহস যোগায়। কাম অন আফনান, ইউ ক্যান ডু ইট। সবকিছু প্ল্যান মোতাবেক চলতে থাকে। দুটি টিমের মাঝে ওয়াকি টকি দিয়ে তথ্য আদান প্রদান হচ্ছে। দুই বন্ধুই লিড দিচ্ছে টিম দুটো। আমার সাহসী সেনারা, কেউ পিছে ফিরবেন না, হয় জিতবো না হয় মরবো। হার নিয়ে ফেরত গিয়ে দেশকে বিপদের মুখে আমরা ফেলবো না। সবাই বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। আফনান ওর টিম নিয়ে সামনে এগোতে থাকে। মেন দুটো টিমকে আবার ছোট ছোট 4টা করে ভাগ করা হয়েছে। আফরান নিজে সবচেয়ে রিস্কে আছে, যেই টিমের তার মাঝে আছে। আগে থেকেই পরিকল্পনা করা আছে। দুজন সেনা সদস্য ইচ্ছে করে দুটো ভুল নিশানায় অন্য পাশ থেকে গুলি করে। স্বাভাবিক তখন রেদওয়ানের দলের লোকেরা ওই দিকেই টার্গেট করে সামনে আসবে। এই সুযোগে ছোট ছোট 3টে টিম সামনে এগিয়ে যাবে। দুটো টিম ফিল্ডে থাকে, লড়াই করবে। একটি টিম সোজা সামনে থাকা পুরনো বাড়িটাতেও ঢুকে যাবে। পিছন থেকে মেজর রেহানের একটি টিম ওদের সাথে ভিতরে যাবে। দুটো টিম পিছনে শত্রুদের সাথে লড়াই করবে। আর শেষ টিমটা সবার সেফটির জন্য সব তথ্য মেন কোম্পানি অফিসারদের কাছে পাঠাবে। একটি টিম সোজা সামনে থাকা পুরনো বাড়িটাতেও ঢুকে যাবে। পিছন থেকে মেজর রেহানের একটা টিম ওদের সাথে ভিতরে যাবে। দুটো টিম পিছনের শত্রুর সাথে লড়বে। আর শেষ টিমটা সবার সেফটির জন্য সব তথ্য
মেন ক্যাম্পে অফিসারদের কাছে পাঠাবে। অবস্থা খারাপ দেখে সেনাদের সেফটির জন্য ফেরত আসতেও বলা হয়েছে। বাকিটা দেখা যাবে। প্ল্যান মোতাবিক সবকিছু চলছিল। বাড়িটার ভিতরেও আফনান আর তার টিম নিয়ে পৌঁছে যায়। তবে রেহানের আসতে কিছুটা দেরি হয়েছিল। তবে এইটুকু দেরি পুরো ফলাফলটা পাল্টে দিতে পারে। তাই আফনান সোজা দোতলায় চলে যায় আর ওর টিমটা পাহারায় রাখে যেন ওদের দলের লোক আর ভিতরে না আসতে পারে। দোতলায় রেদওয়ান আছে। ওকে জিবি করতে পারলেই সবকিছু থেমে যাবে। তবে দোতলায় এসে রেদওয়ানকে একা দেখে আফনান বেশ অবাক হয়। ওয়েলকাম মেজর আফনান সাদিক। আই ওকে? ব্যাপারটা কি বলো তো? নিচে তোর দলের লোকদের অভাব নেই, আর এখানে তুই একা কেন? এই তো এক্ষুনি বুঝতে পারবি। আফনান আর এক পা এগোনোর আগে কেউ একজন সজোরে পিছন হতে তার মাথায় আঘাত করে। তার টিম থাকতে এই দলের কেউ তো ভিতরে আসার কথা না। তবে কি আফনানের নিজের দলের কেউ বিশ্বাসঘাতকতা করলো? নিচে লুটিয়ে পড়তে পড়তে আফনান ঝাপসা চোখে যাকে দেখতে পেল তাকে দেখে বলে উঠল, রোহান তুই? রেহান বিকৃত একটা হাসি দিয়ে বলল, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার দোস্ত, ডোন্ট মাইন্ড। এই দেশে শুধুমাত্র একজন হিরোই প্রয়োজন। তুই থাকতে সেটা আমি হতে পারতাম না, তাই আলবিদা। তোমার টাকা তুমি সময় মতো পেয়ে যাবে। থ্যাঙ্কস মেজর রোহান। রেদওয়ানের কথা শুনে মেজর রেহান হাসলো আর বলে উঠল, নতুন ফোর্স আসার আগে আপনি পালান। রেদওয়ান আর 1 মিনিট দাঁড়ালো না। তার দলের সবার মৃতলাশ পড়ে আছে। সে দ্রুত পাশের জঙ্গল বরাবর হাঁটতে থাকলো। তবে হঠাৎই একটা গুলির আওয়াজে তার যাত্রা থামিয়ে দিল। পিছন হতে কেউ গুলি করেছে। বুক বেয়ে রক্ত বেরোচ্ছে। পিছিতে তাকাতে দেখতে পেল আফনান দাঁড়িয়ে। রেহানও কিছু বলছে না। রেদওয়ান চিল্লিয়ে বলে, ইউ ব্লাডি পিচ! আর কথা শেষ করতে পারে না রেদওয়ান। আফনান তার রাইফেল দিয়ে আর একটা গুলি করতেই রেদওয়ান মাটিতে লুটিয়ে পড়ে আর আফনান বলে ওঠে, লেটস দ্য মেইন গেম বিগেন। দেশের সব নিউজ চ্যানেলে আজ একটা নিউজ চলছে। আফনানের পুরো পরিবার অধীর আগ্রহে টিভির সামনে বসে আছে। 2 দিন পার হয়ে গিয়েছে আফনানদের মিশনের। দেশের সর্বোচ্চ সম্মান দেওয়া হবে মেজর আফনান সাদ্দিককে। তার পুরোই লাইভ হচ্ছে। এত বড় একজন ক্রিমিনালকে কিভাবে সে শেষ করে দিল তা বেশ অবাকের বিষয়। এখন সে পুরো দেশের হিরো। একটু পর আফনান মঞ্চে উপস্থিত হয়। প্রথমে তাকে স্পিচ দিতে হবে। স্টেজে উঠে সে ডেস্কের কাছে যায়। মাইকটা নিজের দিকে ঘুরিয়ে স্পিচ দিতে থাকে। আসসালামু আলাইকুম। এখানে আমার অনেক সিনিয়র সহ আমার টিমের অনেক মেম্বাররাও উপস্থিত আছেন। সবাইকে অনেক ধন্যবাদ আমাকে এই সম্মানের যোগ্য মনে করার জন্য। তবে এর ক্রেডিট আমার একার না, আমার সহকারী মেজর রোহান আর আমার পুরো টিম যদি সততা আর সাহসের সাথে না লড়ত তবে এই মিশনটা সফল করা আমার পক্ষে সম্ভব হতো না। আফনান একটু থেমে আবার বলতে শুরু করে, আমরা চেয়েছিলাম রেদওয়ানকে জীবিত ধরতে, তবে ও পাল্টা আমাদের আক্রমণ করায় সেটা সম্ভব হয়ে ওঠেনি। তাই আত্মরক্ষার খাতিরে ওকে মারতে হয়েছে। তবে আমাদের প্রত্যেকের উচিত নিজের দেশের স্বার্থে নিজেকে বিলিয়ে দেয়া, দেশ রক্ষায় কাজ করা। আবারও সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। সবাই করতালির মাধ্যমে আফনান ও তার টিমকে অভিনন্দন জানায়। সিনিয়র অফিসাররা আফনানের সাথে হ্যান্ডশেক করে বলে, কংগ্রাচুলেশন ইয়াং ম্যান, ইউ ডিজার্ভ ইট। আফনানের বুকে একটা ছোট্ট ব্যাজ লাগিয়ে দেয়। এটার পাওয়ার স্বপ্ন ডুবে থাকা হাজারো আর্মি অফিসার। টিভিতে এইসব দেখে কান্নায় ভেঙে পড়ে আরিফুল ইসলাম। সে নিজে যা করতে পারেনি তার ছেড়ে পেরেছে। গর্বে তার শির আজকে অনেক উপরে। অন্তরা আজ যেন একটু বেশি ভালো লাগছে। সে চুপিসারে সবার মাঝ থেকে দৌড়ে দোতলায় নিজের রুমে চলে গেল। আফনানকে কল করবে ভাবতে দেখে সেই আগে কল করেছে। আসসালামু আলাইকুম বউ। ওয়ালাইকুম আসসালাম। এখন ছুটি পাবেন না? আজব তো, কেমন আছি, কি করছি, কিভাবে কি হলো তা না জিজ্ঞেস করে তুমি ছুটির কথা বলছো? অন্তরার মনটা খারাপ হয়ে গেল। অন্তরাকে চুপ থাকতে দেখে আফনান বলে উঠল, আজ বিকালে আসছি।
রেহানের কথা শুনে ব্যাগ গোছানো থামিয়ে আফনান ওর দিকে তাকায়। তোরে বললাম একটু ঘুমিয়ে নে, নিলি না তো? এখন কি ঘুমের সময় নাকি? কি যা তা বলছিস? না মানে বউয়ের কাছে গিয়ে তো আজ আর ঘুমাবি না, তাই আর কি। আফরান একটা ছোট্ট বালিশ রোহানের দিকে ছুঁড়ে মেরে বলে, হিংসা হলে এই বালিশ জড়িয়ে আজ শুয়ে থাকিস? মজা নিস না তো, পারলে একটা বউ খুঁজে দিস। আফরান হেসে বলে। আচ্ছা। রোহানও নিজের ব্যাগ গোছাতে থাকে। পুরো 1 সপ্তাহে ছুটি পেয়েছে ওরা। 1 সপ্তাহ ছুটি মানে আর্মিদের কাছে 1 বছরের ছুটির সমান, যেখানে ঈদের সময়ও মাত্র 3 থেকে 4 দিন ছুটি থাকে। আফনান ব্যাগ গোছাতে গোছাতে ভাবতে লাগলো, রোহান হেল্প না করলে প্রতিশোধটা আর নেওয়া হতো না। এইসব কিছু ওদের প্ল্যানের অংশ ছিল, যেন নিজের আত্মরক্ষার উদাহরণ দেখিয়ে নিজের সবচেয়ে বড় শত্রুকে নিজের হাতে শাস্তি দিতে পারে আফনান। তাই রেদওয়ানকে এটা বিশ্বাস করানো হয় রোহান তার দলে। তবে সে হয়তো ভুলে গিয়েছিল সবাই তার মতো দেশদ্রোহী রাজাকার না, কেউ কেউ দেশপ্রেমীও হয়। মা? আফনানের মা রান্নাঘরে অনেক কিছু রান্না করছিলেন। আজকে তার ছেলে তাদের মুখ উজ্জ্বল করে বাড়ি ফিরছে। হয়তো টাকা পয়সা পাহাড় অনেকেই বানিয়ে ফেলে, তবে এইভাবে সবের আইডল হতে কয়জন পারে? এমন সময় রোদেলার মুখে মা ডাক শুনে তার মা একদম থমকে যায়। আজ কত বছর পর এই ডাকটা সে শুনছে। উপরে উপরে যতই রাগে থাকুক, ভিতরে তো সে একজন মা। মা তো মাই হয়। সে রোদেলার দিকে তাকালো। রোদেলা আরো কাছে এসে বলল, মা একটু কথা বলি তোমার সাথে। আফনানের মা চুপ করে রইলেন। রোদেলা আবার বলে উঠল, মা আমি বিয়ে করতে চাই। কি? একটা চিৎকার দিয়ে ওঠে রোদেলার মা। তার মেয়ে কি পাগল হয়েছে? হঠাৎ এসব কি বলছে? এর আগে তারা নিজেরাও রোদেলাকে বিয়ে দিতে চেয়েছিল। ভেবেছিল নতুন সংসার হলেও হয়তো পুরনো ব্যথা ভুলে যাবে, তবে ও আর কাউকে বিশ্বাস করতে পারেনি। আজ হঠাৎ এইসব? জি মা। যা বলছো ভেবে বলছো তো? হ্যাঁ মা, আর যে আমাকে বিয়ে করতে চায় সে হয়তো সবটা জেনেই এসেছে। রোদেলার মা কিছুটা ওর দিকে ফিরে প্রশ্ন করলো, তুই কি ওই ছেলেকে ভালোবাসিস? রোদেলা চুপ করে থাকে। সে নিজেও এর উত্তরটা ঠিক জানে না, তবে এটা ঠিক যে ইয়াসিনের বাচ্চামো ওর নজর এড়ায় না। কিছুটা দুর্বল হয়ে সে নিজেও হয়েছে। মেয়েকে চুপ করে থাকতে দেখে রোদেলার মা যা বোঝার বুঝে যায়। তা ছেলেটাকে? আমাদের অফিসের সিও, বয়সে আমার থেকে ছোট। তা এত ভালো মেয়ে থাকতে তোমাকে কেন? মানে বুঝতেই তো পারছো কি বলছি। জানি না। আচ্ছা এক কাজ করো, ওই ছেলেকে কাল আসতে বলো। যা কথা হবে আফনানের সামনেই হবে। পাকনামি করে নিজে কিছু করতে যেও না। আগেরবার কি হয়েছে ভুলে নিশ্চয়ই যাওনি। রোদেলা আর কিছু না বলে মাথা নেড়ে চলে আসে। এবার বিশ্বাস ভাঙলে আর তা আগের মতো ফিরে আনা যায় না। এই জন্যই হয়তো মানুষ বিশ্বাসকে আয়নার সাথে তুলনা করে। রোদেলা যদি নিজের কিছু করার হতো সে তো তার মাকে বলতো না। তবে একটা জিনিস দেখে ভালো লাগছে, আজ এত বছর পর মা অন্তত কথা তো বলেছে। বিকালবেলা আজ অন্তরা খুব সুন্দর করে সেজেছে। পছন্দের কালো শাড়িটা পরেছে, মুখে হালকা মেকআপ করতে নিয়েও করেনি। দিয়া এসে ঠিকই সেসব নিয়ে মজা করবে। নিজেকে নিজেও রান্নার কাজে শাশুড়িকে একটু হেল্প করলো। এমন সময় গাড়ির হর্নের আওয়াজ আসে। এক্সকিউজ মি বিউটিফুল লেডি, কাজ শেষ হলে আমাকে একটু সময় দেওয়া যাবে? বারান্দার ফুল গাছগুলোতে পানি দিচ্ছিল অন্তরা। আফনানের কথা শুনতে পেয়ে সে পিছনে তাকায় না। আফনান বুঝে নেয় অভিমান জমেছে। সবই বুঝলাম, তাই বলে বৃষ্টির সিজনে রাতের বেলা ফুলের টবে পানি কে দেয়? অন্তরা এবারও কোনো জবাব দিল না। তার ভীষণ রাগ উঠেছে এই লোকটার উপর। বিকালে আসার পর থেকে সবার সাথে কথা বলেছে, দেখা করেছে, গিফট দিয়েছে, অথচ বইয়ের খোঁজ নেওয়ার তার সময় নেই। একবারের জন্য রুমে আসেনি, সবার সামনেও তেমন পাত্তা দেয়নি। বড় অফিসার হয়েছে দেখে কি দুনিয়া সব উল্টে ফেলেছে? অন্তরাকে দেখাটা তার কাছে কি খুব তুচ্ছ বিষয়? রেগে যেতে আর কথাই বলবে না এই লোকটার সাথে। হঠাৎ পিছন থেকে কেউ কোমর জড়িয়ে ধরায় অনেকটা কেঁপে উঠল অন্তরা। নড়াচড়া বন্ধ করে একদমই স্থির হয়ে গিয়েছে।
শ্বাসও প্রায় আটকে যাওয়ার মতো অবস্থা। বুঝলো আফনানের কাজ এটা। কাপা কাপা গলায় শুধু বলল, হাতটা সরান। কেন? বউ তো আমারই। আফনান এক হাত দিয়ে অন্তরার কাঁধ থেকে চুলগুলো সরিয়ে দিয়ে একপাশে নিজের মুখটা রাখলো, আরো শক্ত করে কোমরটা জড়িয়ে ধরে বলল, সবসময় বাচ্চাদের মতো নাক ফুলিয়ে থাকলে হয় না, এখন বড়দের মতো কিছু করার সময়। অন্তরা শুধু কেঁপে উঠল, কিছু বলল না। কেন জানি এখন একটু বেশি ভয় লাগছে আফনানকে। আফনান অন্তরার হাত ধরে ওকে নিজের দিকে ঘোরায়, মুখটা উঁচু করে ধরে কপালে একটা চুমু দেয়। অন্তরা চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে, দূরে গিয়ে বাধাও দিচ্ছে না, কাছে এসে সায়ও দিচ্ছে না। আফনান ওর অবস্থা বুঝতে পেরে বলে, ভয় করছে? আপনার কথা কাজ সবকিছু আজ একটু অন্যরকম লাগছে। কি চান? আমি কি চাই তুমি জানো না? অন্তরা চুপ হয়ে যায়। আফনান আবার বলে ওঠে, একটু সুযোগ দিবে তোমার মাঝে হারিয়ে যাওয়ার? আমার মাঝে হারাবেন মানে? আমি কি গোলক থানা নাকি? অন্তরার বোকা বোকা কথায় এমন অবস্থায় হেসে ফেলে আফনান। ওকে কোলে করে নিয়ে খাটে শুয়ে দেয়। অন্তরাও বাধা দিচ্ছে না, স্বামী তো, তারও তো অধিকার আছে। আফনান অন্তরার অনেকটা কাছে চলে আসে। রাত গভীরের সাথেই স্পর্শটাও অনেকটা গভীর হয়। কিছুক্ষণ পর, আউচ! অন্তরা ব্যথা পাচ্ছি তো। সরি। তুমি তো কাছে আসতে চাইতে, এখন এভাবে খামচি দিচ্ছ কেন? পিঠটা শেষ করে দিলে। সরি, একটু ভয় পেয়ে গেছিলাম। অন্তরার কাদো কাদো মুখ দেখে আর আফনান কিছু বলল না। আজ রাতে তার পিঠে আঁচড়ের দাগের কোনো কমতি হবে না, সে বুঝে গিয়েছে। আর সময় নষ্ট না করে সে অন্তরার মাঝে আবার ডুব দিল। তারপর এদিকে সব দেখে চারুও বুঝে ফেলে সে কত বড় ভুল করেছে। নিজেকে ওয়াদা করবে এই ভুল আর করবে না। সে ভালোবাসা থেকে স্বামীকে দূরে রেখেছে, তা আর করবে না। সকালবেলা অন্তরার ঘুম একটু আগে ভেঙে গিয়েছে। আফনানের দিকে তাকিয়ে দেখে এখনো ঘুমাচ্ছে। ওকে আর ডাকে না, আস্তে করে উঠে গিয়ে ফ্রেশ হয়ে আসে। এসে দেখে আফনান উঠে গিয়েছে। গুড মর্নিং জামাই। ব্যাড মর্নিং বউ। কেন, কি হলো আবার? আমাকেও ডাকতা, একসাথে যেতাম। ইউনো, দেশে পানির খুব সংকট, আমাদের উচিত পানি বাঁচানোর। থাক, আর দেশের চিন্তা করতে হবে না, ফ্রেশ হয়ে আসেন। আফনান আর কোনো কিছু না বলে ফ্রেশ হয়ে আসলো। এসে দেখে অন্তরা সবকিছু গুছিয়েছে, নিচে যাচ্ছে। আফনান ওর এক হাত টেনে নিজের সাথে মিশিয়ে বলল, এত তারা কিসের বউ? ছাড়েন, এখন সময় নেই, বাসায় মেহমান আসবে। কোন মেহমান আসবে যে আমার থেকেও বেশি জরুরি? রোদাপুকে দেখতে আসবে। আফনানের মনে পড়ে কাল সন্ধ্যায় তার মাও এই ব্যাপারে বলেছিল। ইয়াসিন নাকি কি যেন নাম ছেলেটার। আফনান অন্তরার কপালে ঠোঁট ছুঁয়ে ওকে ছেড়ে দিল। আফনানদের বাড়ির ডাইনিং রুমের সবাই গোল হয়ে বসে আছে। একপাশে অপরাধীর ন্যায় মুখ করে দাঁড়িয়ে আছে রোদেলা। ইয়াসিন তার বাবাকে নিয়ে এসেছে, সেও মাথা নিচু করে বসে আছে। নীরবতা ভেঙে আরিফুল বলে উঠল, তা সব জানো তো তুমি? জি আঙ্কেল। আবেগের বশে সিদ্ধান্ত নিও না বাবা, সমাজের মানুষের কথা শুনতে হবে খুব। তখন আমার মেয়েকে ছেড়ে দেবে না তো? রোদেলার বুকটা ধক করে কেঁপে উঠল। আসলেই তো, পরে আবার ছেড়ে দেবে না তো? ইয়াসিন রোদেলার দিকে একবার তাকিয়ে আরিফুল ইসলামের দিকে তাকায় আর উত্তর দেয়, যদি মাঝপথে হাতটা সারারি হতো তাহলে হাতটা ধরতে চাইবো কেন? আই উইল ট্রিট হার লাইক মাই কুইন। আফনান এবার আর চুপ করে থাকে না, সেও বলে ওঠে, আমার একটাই বোন, খুব আদরের ছিল, অনেক কষ্ট সহ্য করছে গত 12 বছর, আর সহ্য করার ক্ষমতা নেই ওর মাঝে। ওকে কষ্ট দিও না প্লিজ। দেব না, কথা দিলাম। আরো কিছুক্ষণ কথা হলো সবার মাঝে। ইয়াসিনের প্রতিটা কথার উত্তর সবার খুব পছন্দ হলো। শেষে 1 সপ্তাহ পর বিয়ে ঠিক হলো। আল্লাহর রহমতে বিয়েটাও ঠিকঠাক ভাবে হয়। 3 বছর পর। এই এই আফরা, দাঁড়াও মা, আর এক লোকমা দিব, তাহলেই শেষ। আফরা 2 বছরের ছোট মেয়ে, অথচ এত দুষ্টুমিতে ভরা। অন্তরা সারাদিন মেয়ের পিছে দৌড়াতে দৌড়াতেই হাঁপিয়ে উঠেছে। আফনান ছুটিতে এসেছে কিছুদিন হলো, নিচে বসে চা পান করছিল। এমন সময় আফরা দৌড়ে এসে বাবার কাছে লুকায়। আফনান কোলে নিয়ে মেয়েকে আদর করতে করতে বলে,
কি হয়েছে আম্মু? মা জোর করছে? থাক, বাবার কাছে থাকো, আম্মু জোর করবে না। অন্তরা আফনানের উপর রাগ হয়ে রান্নাঘরে চলে যায়। লাই দিয়ে দিয়ে মেয়েকে মাথায় উঠিয়ে রাখবে। এমন সময় সায়েম এসে বলল, ভাবি। আর কিছু না বলে কান্না করে দিল। অন্তরা ভ্যাবাচাকা খেয়ে বলে, কি বাচ্চার মতো কাঁদছো কেন? চাকরি তো পেয়েই গিয়েছি, একটু ফারিয়াকে রাজি করান। সবাই বিয়ে করে সেটেল হয়ে গিয়েছে, খালি আমি দেবদাসের মতো ঘুরছি। ধুর। আচ্ছা, চাচিকে বলে দেখবো। সায়েম আর কিছু বলে না। ওই ফারিয়া মেয়েটা এত জেদি, এতবার বলেছে পড়াশোনা শেষ করে বিয়ে করবে, মানে সেটাই করবে। শুধু সত্যি সত্যি ভালোবেসেছিল বলে, নয়তো এতদিন অন্য কাপাল হলে ঠিকই ব্রেকআপ হয়ে যেত। অন্তরা রুমে বসে কাপড় গোছাচ্ছে। আফরা বিছানার একপাশে গুটিসুটি হয়ে ঘুমাচ্ছে। অন্তরা কাপড় গুছিয়ে ড্রয়ারে রেখে আসতেই আফনান এসে ওকে জড়িয়ে ধরে বলে, এই পাগল আপনি। আফনান কিছু না বলে ওকে শক্ত করে জড়িয়ে ধরে আর বলতে থাকে, শুনলাম কাল নাকি রোদাপু আসবে। হ্যাঁ, এখন থেকে আগামী কয়েক মাস এখানেই থাকবে। ডেলিভারির ডেট তো দিলই। দেখা করে যেতে পারলাম না। অন্তরার মনটা খারাপ হয়ে যায়। আজ বিকালে চলে যাবে আফনান, তবে এখন এসবের অভ্যাস হয়ে গিয়েছে। বউ, একটা কথা বলি। বলো। ভালোবাসি। অন্তরা হেসে দেয়। বিয়ের 3 বছর পরেও বদলাই নাই। অন্তরাও ওর গালে একটা চুমু দিয়ে বলে, আমিও আপনাকে অনেক অনেক ভালোবাসি আমার বাপুর আব্বু। ছোট্ট মেয়ে আফরাও ঘুমের মাঝে একটু কেঁপে ওঠে, যেন সেও বলছে,